গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। প্রত্যেককে শুভ সন্ধ্যা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আপনার বন্ধু, লেখক এবং প্রশিক্ষক জীবন প্রবাহ পত্রিকা এবং জীবন প্রবাহ ট্রেনিং সেন্টার থেকে পল্লব কুমার মান্না আজ এই বিশেষ ক্লাসে উপস্থিত হওয়ার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। মার্চ মাস, এই মাসে দুর্দান্ত গতিতে কাজ করতে হবে। মার্চ মাস, এই মাসে নতুন কনসেপশনে কাজ করতে হবে। মার্চ মাস, এই মাসে প্রায় প্রত্যেকের বাড়িতে পৌঁছে যেতে হবে। আর সাথে থাকবে ইমোশন, লজিক এবং ট্রাস্ট। আমরা জানি যে কোনো মানুষ বীমা কিনতে গেলে তার পিছনে একটি আবেগ বা ইমোশন মোটিভেট করার দরকার হয়, বা আবেগ আর ইমোশন দ্বারা তাকে উদ্বেলিত করার দরকার হয় গ্রাহককে। সেই সাথে তিনি কিনবেন কেন, তার জন্য যথেষ্ট যুক্তি দরকার হয়। আর যখন তিনি পাকা সিদ্ধান্তে আসবেন, তখন তার মনে বিভিন্ন ধরনের সন্দেহ, বিভিন্ন আপত্তি, অবজেকশন, সেগুলোকে মুছে দিয়ে তার মধ্যে দৃঢ় বিশ্বাস বা ট্রাস্ট তৈরি করতে হয়। আমরা আজকের ক্লাসে দেখব এলআইসি বনাম চাইল্ড ইন্স্যুরেন্স। এলআইসিতে চাইল্ড ইন্স্যুরেন্স কি ধরনের রয়েছে এবং কোন মোডে সেগুলো রয়েছে। আমরা কিভাবে এলআইসির চাইল্ড ইন্স্যুরেন্স পলিসি সাধারণ মানুষকে বিক্রি করব, বা পিতা অভিভাবকদের কাছে আমরা কিভাবে চাইল্ড ইন্স্যুরেন্স পলিসি বিক্রয় করতে পারবো। মনে রাখতে হবে যে বীমা শিল্পে ইমোশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা একটু আগে বললাম। আর ইমোশনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ইমোশন হলো, আমরা জানি খুব গুরুত্বপূর্ণ ইমোশন কোনটা, না চাইল্ড ইন্স্যুরেন্স, বা চাইল্ডের বিষয়ে ভাবনা। চাইল্ডের বিষয়ে ভাবনা, পিতা মাতা অভিভাবক তারা সর্বদাই ছেলে মেয়েদের উন্নতি কামনা করে, এবং প্রত্যেকেই বর্তমান যুগের সচেতন যারা অভিভাবক, তারা প্রত্যেকেই ছেলে মেয়েদের ফিউচার এডুকেশন, ম্যারেজ, জব, প্রফেশন, ইনকাম অফ চাইল্ড when adult, এই বিষয়গুলো নিয়ে তারা অনেকেই খুবই উদ্বিগ্ন হওয়ারই কথা। কারণ দিনকাল পাল্টেছে। বর্তমানে একটা ছেলে মেয়েকে হায়ার এডুকেশন দিতে গেলে খরচ হচ্ছে অনেক। কেন? 11 থেকে 12% হারে প্রতি বছর ইনফ্লেশন হচ্ছে, অর্থাৎ মুদ্রাস্ফীতি। এর মানে যদি কোনো জায়গায় বর্তমানে 10 লাখ টাকা খরচ হয় এডুকেশনের জন্য, জানবেন পরের বছর এটা 10 লাখের সঙ্গে আবার যুক্ত হয়ে যাবে 11%, মানে 1,10,000, 1.1 লাখ এটা যুক্ত হয়ে যাবে। তো আপনি বুঝতে পারছেন নেক্সট ইয়ারে গিয়ে এটা 11.1 লাখ হয়ে যাবে। তারপরের বছর এই 11.1 লাখের সঙ্গে 11.1 লাখের সাথে আবার 11 থেকে 12% যুক্ত হচ্ছে। তার মানে আবার ধরে নিন 1.2, অর্থাৎ পরের বছর গিয়ে এটা দাঁড়িয়ে যাবে 12,30,000। এর মানে এভাবে যদি বাড়তে থাকে, তাহলে আজকে যে বাচ্চার বয়স 2 বছর, 1 বছর, সেই বাচ্চা যখন হায়ার এডুকেশনের জন্য বড় কোনো প্রতিষ্ঠানে পড়াশোনার প্রস্তুতি নেবে, যদি সেখানে এডুকেশন কস্ট দিতে হয়, সাধারণভাবে বর্তমানে ম্যাক্সিমাম হায়ার এডুকেশনের জায়গায় খরচ দিতে হয়, তাহলে আজ যদি সেটা 10 লাখ থাকে, আগামী দিনে 15 বছর 16 বছর পর হিসেব বলছে সেটা কমপক্ষে 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ 30 লাখ। একবার ভেবে দেখুন,
যদি এমন কোনো এডুকেশন থাকে যার বর্তমান খরচটাই 30 লাখ বা 50 লাখ, আগামী দিনে সেটা হয়ে যাবে কিন্তু 1.5 কোটি, 1.5 crore, এভাবে বাড়তে থাকছে এডুকেশনের খরচ। আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব কিভাবে বাড়ছে, এখন একটা আন্দাজ দিলাম। এবার ম্যারেজ, ম্যারেজ একটা আবেগ বা স্বপ্ন, যেটা পিতামাতা বা অভিভাবক ছেলে মেয়েদের জন্য অনেকে স্বপ্ন দেখে থাকে যে হ্যাঁ, আমার ছেলে মেয়ে যখন ওয়েডিং সেরিমনি করব, তখন আমি তার জন্য একটা ভালো পরিমাণ খরচ করব। এবং শুধু সেরিমনি না, একটা বড় অনুষ্ঠান করা, ছেলে মেয়েদেরকে সাজিয়ে দেওয়া, গয়না গাটি এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র, যেগুলো আমরা যৌতুক না বলাই ভালো, যৌতুক না নয়, আমরা উপহার আকারেও অনেক সময় দিই। তো সেই যে জায়গাগুলো, তারপরে মানুষকে ডেকে তাদেরকে খাওয়ানো দাওয়ানো, একটা বিরাট কর্মযজ্ঞ, তার জন্য বর্তমানে 3 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। আপনি কি মনে করেন যে এখন থেকে 20 বছর পর একই খরচ হবে? নিশ্চয়ই হবে না। তখন এই খরচের পরিমাণটা আরো অনেক গুণ বাড়বে। কত বাড়বে? 2 গুণ 2.5 গুণ তো কমপক্ষে হবে। সো আমাদের মাথায় রাখতে হবে যে ম্যারেজ একটা ইম্পর্টেন্ট খরচ। অর্থাৎ ম্যারেজ হলো একটা খরচ, এডুকেশন একটা খরচ, ম্যারেজ একটা খরচ। জব, জবটা খরচ না। জবের জন্য কোনো ফান্ড আপাতভাবে ভাবার দরকার হয় না। কিন্তু তখন দরকার হবে যখন ছেলে মেয়ে জব পাচ্ছেন না। কি বললাম? তখন দরকার হবে যখন ছেলে মেয়ে জব পাবে না। তো আজকের যুগের অনেক অভিভাবক কিন্তু এটা নিয়ে ভেবে নিয়েছেন যে আগামী দিনে হয়তো জব মার্কেটে কমে যাবে, এখনই কমে গেছে, আগামী দিনে পাওয়া যাবে না বা নাও পেতে পারি। তাহলে জবের বদলে কি আছে? প্রফেশন। চাকরির বদলে কি আছে? প্রফেশন। প্রফেশন করতে গেলেই যেটা দরকার হয়, প্রফেশন বা পেশায় যেতে গেলে কি দরকার হয়? একটু আগে বললাম, পেশায় যেতে গেলে এডুকেশন দরকার হয়, আর এডুকেশন পেতে গেলে এই ধরনের খরচা। তাহলে জব যদি না পাই, তাহলে প্রফেশন। এবার ছেলে মেয়ের ইনকাম, আগামী দিনের ইনকাম নিয়ে যদি আমি চিন্তায় থাকি, তাহলে আমার দুটো উপায় আছে। একটা হচ্ছে প্রফেশনাল এডুকেশন দিয়ে তাকে কোনো প্রফেশনে দেয়া। আবার অনেক প্রফেশনও এত বেশি কম্পিটিটিভ হয়ে গেছে, প্রফেশনাল এডুকেশন দিলেই যে সে ভালো ইনকাম করবে এমন নাও হতে পারে। তখন চলে আসে বিজনেস, অর্থাৎ তখন চলে আসে বিজনেস। তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ই মানে এডুকেশন। ই কথাটা মনে রাখলেই হবে। ই মানে এডুকেশন, ই মানে এনগেজমেন্ট, এনগেজমেন্ট। আরেকটা ই, ই মানে এস্টাবলিশমেন্ট, এস্টা, এখানে নিচে লিখছি, ব্লিসমেন্ট। অর্থাৎ মনে রাখার সুবিধার জন্য বাচ্চাদের জন্য তিনটে নিড আপনাকে জানতে হবে। একটা হলো এডুকেশন নিড, একটা হলো এনগেজমেন্ট নিড, আর একটা হলো এস্টাবলিশমেন্ট নিড। এডুকেশন নিড মানে আমরা একটু আগে দেখলাম উচ্চ শিক্ষার জন্য যে খরচ। এনগেজমেন্ট মানে বিবাহ, বিবাহের জন্য যে খরচ। আর এস্টাবলিশমেন্ট মানে যদি সে চাকরি না পায় বা গুড প্রফেশনে না যেতে পারে, তাহলে তার জীবনে তাকে প্রতিষ্ঠা করে দিতে হবে, বাবা মায়ের ভূমিকা। তাহলে প্রতিষ্ঠা করার জন্য একটা পলিসি বা ইন্স্যুরেন্স স্কিম থাকা দরকার। কেন? প্রতিষ্ঠা করতে গেলেও, মানে তাকে যদি দোকান খুলে দেওয়া হয়, ব্যবসা করে দেওয়া হয়, তার জন্য একটা ক্যাপিটাল লাগবে। যে ক্যাপিটালটা বাবা বা অভিভাবকের বর্তমানেও তৈরি হতে হবে, এমনকি তিনি যদি তার আগেই পৃথিবী ছেড়ে চলে যান, মানে অভিভাবক, তাহলেও যেন এমন ব্যবস্থা থাকে যাতে করে ছেলে সেই সময় গিয়ে টাকাটা পেয়ে যায়। তো এটা আমরা দেখলাম যুক্তির দিক থেকে যে এডুকেশন পলিসি মানে চাইল্ড পলিসি, ম্যারেজ পলিসি মানে চাইল্ড পলিসি, এবং এস্টাবলিশমেন্ট পলিসি মানে চাইল্ড পলিসি। তো এখন এবার আমি একটু আলোচনায় যাব, পলিসিগুলো তো আলোচনা অবশ্যই যাব, কিন্তু আলোচনায় যাব যে চাইল্ড ইন্স্যুরেন্স পলিসি, সেটা একটু আগে দেখলাম এডুকেশনের জন্য নিতে পারে। আমরা দেখলাম বিবাহের জন্য বা এনগেজমেন্ট বা ওয়েডিং এর জন্য নিতে পারে। আমরা এটাও দেখলাম যে চাকরি না পেলে, ভালো প্রফেশনে না যেতে পারলে, তাকে ব্যবসা করে দেওয়ার জন্য বিজনেস ক্যাপিটাল, যাকে বলে এস্টাবলিশমেন্ট, তার জন্য
লাগতে পারে। আবার অনেক সময় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে ফেরার পরও ছেলে মেয়েদের দরকার হয়, কি দরকার হয় না, একটা ক্লিনিক দরকার হয়, ডাক্তারদের চেম্বার। অনেক সময় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়ে এসে একটা অফিস দরকার হয়। অনেক সময় ইঞ্জিনিয়ারিং পড়ে এসে অনেক সময় তার কোনো একটা প্রতিষ্ঠান দরকার হয় বা কোনো যন্ত্রপাতিও দরকার হয়, ইত্যাদি অনেক কিছু দরকার হয়। তো সেগুলোও কিন্তু একটা প্রতিষ্ঠার জায়গা, যেগুলো কিন্তু অভিভাবক তার জন্য কিনে দিতে পারে বা করে দিতে পারে। তো চলুন আমরা এটা দেখলাম যে কি ধরনের দরকার। এবার দেখব এলআইসির চাইল্ড পলিসিগুলো মানুষ কেন নেয়, এলআইসির চাইল্ড পলিসি কি কি বৈশিষ্ট্য রয়েছে। দেখুন, প্রথম কথা, আমরা এলআইসির চাইল্ড পলিসি বোঝার সময় আমাদের প্রথম বুঝতে হবে যে চাইল্ড পলিসি বা চাইল্ড স্কিম কোথায় কোথায় পাওয়া যায়। চাইল্ড স্কিম এলআইসিতে পাওয়া যায়, আমরা জানি। এটাও জানি যে প্রাইভেট বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তারাও কিন্তু চাইল্ড স্কিম নিয়ে এসছে, অবশ্যই আনবে, কারণ শিশু বা চাইল্ড ইন্স্যুরেন্স সেক্টরটা খুব বড় সেক্টর, তাদের অনেক দিন আগে থাকতেই অনেক পলিসি রয়েছে। ওকে, তাহলে এক তো গেল এলআইসিতে রয়েছে, আর একটা দেখলাম যে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতেও রয়েছে। 24খানা কোম্পানি, কমপক্ষে 24টা তো প্ল্যান রয়েছে, আরো বেশি রয়েছে, কোনো কোনো কোম্পানির 2-3টে পলিসিও রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 70 থেকে 80-90 কমপক্ষে, আর বেশি পক্ষে 100-র ওপর চাইল্ড ইন্স্যুরেন্স পলিসি রয়েছে মার্কেটে। এটা গেল ইন্স্যুরেন্স সেক্টরে। এবার চলে আসুন পোস্টাল সেক্টরে। বাচ্চা মানে মেয়েদের জন্য, শিশু কন্যাদের জন্য অবশ্যই একটা দুর্দান্ত প্ল্যান রয়েছে, সেটা হলো সুকন্যা সমৃদ্ধি। এটা রয়েছে পোস্টালে। এবার ব্যাংকে, আগেকার দিনে ব্যাংকে অনেকেই অভিভাবকরা ছেলে মেয়েদের জন্য টাকা জমিয়ে রাখতো, মেনলি রিকারিং ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট। কিন্তু বর্তমানে এটা একটু কঠিন হয়ে গেছে, কারণ ব্যাংকের রিকারিং ডিপোজিট 10 বছরের ওপরে টার্ম দিচ্ছে না, ফিক্সড ডিপোজিটও শর্ট টার্মের। এর ফলে যদি কাউকে লং টার্ম 15-20 বছর 25 বছরের জন্য কোনো চাইল্ডের জন্য টাকা রাখতে হয়, তাহলে তাকে বারবার তুলতে হতে পারে টাকাটা, তোলার পর আবার নতুন করে ইনভেস্ট করতে হতে পারে। এছাড়াও ব্যাংকের সুদের হার বিভিন্ন সময় ওঠানামা করে, আর আগামী দিনে সুদের হার কমতে পারে। এই কারণে মানুষের ব্যাংকের রেকারিং বা এফডির মাধ্যমে ছেলে মেয়েদের এডুকেশন ফান্ড তৈরি করার প্রবণতা অনেকটা কমে গেছে। কিন্তু বিপরীতে নতুন করে বিপত্তি বা আমাদের প্রতিযোগিতা এসে দাঁড়িয়েছে মিউচুয়াল ফান্ডের চাইল্ড ফান্ড বা চাইল্ড ফান্ডিং মিউচুয়াল ফান্ড স্কিমগুলি। অর্থাৎ মিউচুয়াল ফান্ডেও বেশ কিছু স্কিম মার্কেটে আনা হচ্ছে, যেগুলোকে চাইল্ড এডুকেশন ফান্ড বা চাইল্ড ফিউচার ফান্ড বা চাইল্ড ম্যারেজ ফান্ড নাম দিয়ে তারা মার্কেটে আনছে। তাহলে আমরা দেখতে পেলাম যে এলআইসি ছাড়াও প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি, এবং তার সাথে পোস্টাল সুকন্যা সমৃদ্ধি, এবং আমরা দেখলাম মিউচুয়াল ফান্ডের কিছু স্কিম, যেগুলো কিন্তু চাইল্ড সেক্টরে কাজ করছে। আচ্ছা, এবার যদি বলেন ভারতবর্ষে চাইল্ড সেক্টরটা কতটা গুরুত্বপূর্ণ। দেখুন, ভারতে 140 কোটি মানুষ আমরা জানি, এবং প্রায় 35 কোটি পরিবার, 35-এর আশেপাশে একটু উপরে নিচে কোটি পরিবার রয়েছে, এবং প্রতিটা পরিবারেতেই অ্যাভারেজে মোর অর লেস বাচ্চা হয়তো প্রতি পরিবারে নেই, কিন্তু মোটামুটি আমরা ভাবতেই পারি যে 35 কোটির মধ্যে 1/3 পরিবারে নাবালক বাচ্চা রয়েছে, যাদের বয়সটা অল্প। তাহলে 10 কোটি পরিবারে কমপক্ষে বাচ্চা রয়েছে। আবার কোনো কোনো পরিবারে ডাবল বাচ্চা রয়েছে, মানে একটা পরিবারে দুটো বাচ্চা, হয়তো একই জনের দুটো বাচ্চা, কিংবা একটা মানে ভাই, দু ভাইয়ের দুটো বাচ্চা রয়েছে। তার মানে আমরা 10 কোটি থেকে নিয়ে প্রায় 15 থেকে 16 কোটি নাবালক, যাদের ইন্স্যুরেন্স পলিসি করা দরকার, এরকম বাচ্চা কিন্তু আমাদের ইন্ডিয়াতে রয়েছে। তার মানে সংখ্যাটা কিন্তু অনেক বড়। তাই আমরা ভাবতেই পারি যে ইন্স্যুরেন্স মার্কেটে এই চাইল্ড ইন্স্যুরেন্স মার্কেটটা কেন এত বড়। এবার আসুন, চাইল্ড ইন্স্যুরেন্স নিয়ে আমরা এত মাতামাতি কেন করি। এর কারণ, আপনি যে কোনো মানুষকে সঞ্চয়ের কথা বলতে যান, সবাই জানে যে সঞ্চয় করা দরকার, তবুও দেখবেন মানুষ
সঞ্চয় বিমুখ, সঞ্চয়ের কথা শুনতে চায় না। আপনি তাকে তার বৃদ্ধ বয়সের কথা বলতে গেলেও যে আপনার রিটায়ারমেন্টের জন্য লাগবে ইত্যাদি, তখনও কিন্তু অনেক সময় এভয়েড করে, শুনতে চায় বাট ভাবে যে আমি পরে করে নেব। কিন্তু একটাই জায়গা মানুষের দুর্বলতা বা মানুষের আবেগের জায়গা, সেটা হলো বাচ্চা, ছেলে-মেয়েদের ব্যাপারে। যদি আপনি ছেলে-মেয়েদের ব্যাপারে কোনো অভিভাবককে স্বপ্ন দেখাতে পারেন, আবার ভয় দেখাতে পারেন, হয়তো বাস্তবে আছে। আজকে ভাবুন কোনো একজন বাচ্চা যখন তার এডুকেশনের জন্য বড় টাকা দরকার হবে, সেই সময় তার বাবা-মায়ের হাতে যদি টাকা না থাকে, তাহলে এটা তো ভয়ের ব্যাপার। যেটা মেধাবী ছাত্র শুধু টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না। হ্যাঁ, আগেকার দিনে অল্প কিছু টাকা থাকলেই পড়াশোনা হতো। কিন্তু বর্তমানে আর ভবিষ্যতে অনেকটাই টাকা দরকার প্রফেশনাল এডুকেশন করার জন্য। প্রফেশনাল এডুকেশন কেন দরকার? কারণ জেনারেল এডুকেশনে এখন চাকরি পাওয়া খুব মুশকিল। তাই প্রফেশনাল এডুকেশন দরকার হচ্ছে। আর প্রফেশনাল এডুকেশনে অবশ্যই দরকার হচ্ছে একটা টাকার ব্যবস্থা। আর এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি সেই সময় বাচ্চা বা তার বাবা-মা অসহায়ের মতো টাকা জোগাড় না করতে পারে, তখন কিন্তু তারা অবশ্যই আফসোস করবে। তাদের জীবনে কি হবে? ভয় পাবে। তাদের খারাপ লাগবে। কোন জায়গায়? যে বাবা-মা তাদের সেই ভূমিকা পালন করতে পারেনি। তখন মনে পড়বে যে যখন বাচ্চার ২-৩ বছর বয়স ছিল, তখন আমাকে এলআইসি এজেন্ট বলেছিল যে আপনি যদি ১৫ বছর ধরে বা ১৬ বছর ধরে বা ১৮ বছর ধরে একটা স্কিম করে নেন, তাহলে সেই স্কিমে অল্প, অল্প টাকা জমিয়েও কিন্তু আপনার ছেলেমেয়ের এডুকেশনের সময় মারাত্মক একটা ফান্ড তৈরি হবে। যেটা দিয়ে আপনি অনেকটা হেল্প পেয়ে যাবেন। কিন্তু সেই কথা বাবা-মা শোনেনি। আবার এমন হতে পারে যে বাবা-মাকে বলা হয়েছিল, শোনেনি তো বটেই, আবার বর্তমানে ওই বাড়ির উপার্জনকারী বাবা সেও নেই। সেও মাঝখানে অকালে পৃথিবী ছেড়ে চলে গেছে। এবার পড়ে রইল শুধু মা বা একজন অভিভাবক। একবার ভেবে দেখুন। সেই একজন অভিভাবক যার সংসার চালাতেও কষ্ট হচ্ছে, যার দৈনন্দিন খরচ মেটাতে সমস্যা হচ্ছে, সে তো ভাবতেই ভুলে গিয়েছিল যে ছেলেমেয়ের এডুকেশনের জন্য টাকা দরকার। এরপরও রয়েছে বিবাহের খরচ, তারপরও রয়েছে যদি তাকে কোনো ব্যবসা করে দিতে হয় তার খরচ। তো এই যে জায়গাগুলো, এগুলো মানুষ ফিল করবে। তার কারণ এগুলো তার ইমোশনের জায়গা। এগুলো পরিবার বা তার ফ্যামিলিতে একজন উপার্জনকারী ব্যক্তির উপার্জনের মূল উদ্দেশ্য। আপনি গ্রাহককে জিজ্ঞেস করুন যে, "স্যার, আপনি যে উপার্জন করছেন, ইনকাম করছেন, তার পিছনে আপনি দিনরাত পরিশ্রম করছেন। তো এই যে অত পরিশ্রম করছেন কেন? শুধু উপার্জনের জন্য নয়, আপনার ভালোবাসার জন্য। কাকে ভালোবাসেন? কাজ। কাজকে কেউ ভালোবাসে, কেউ বাসে না। কিন্তু একজনকে অবশ্যই ভালোবাসে, সেটা হচ্ছে পরিবার। আপনি আপনার পরিবারকে ভালোবাসেন। আর সেই পরিবারের স্বপ্ন পূরণের জন্য, পরিবারকে সমৃদ্ধ করার জন্য আপনি উপার্জন করছেন। আচ্ছা বলুন তো, আপনি পরিবারের যতগুলো উদ্দেশ্যে, পরিবারের অনেক উদ্দেশ্যেই আপনি উপার্জন করছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আপনার যেটা নিজের স্বপ্ন, উদ্দেশ্য, সেটা কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কোনটা? আপনি আপনার পরিবারের কোন জায়গাটা তৈরি করতে চান? নিশ্চয়ই সেটা হবে আপনার সন্তানের ভবিষ্যৎ গঠন। আপনার সন্তানকে ভালো জায়গায় পড়ানো, আপনার সন্তানকে সঠিকভাবে সুন্দর করে জীবনে প্রতিষ্ঠা করা, অথবা তার বিবাহের সময় সন্তানকে সঠিকভাবে বিবাহ দেয়া। এই যে জায়গাগুলো আপনার, আমার, প্রত্যেকেরই আছে। আমাদের ইনকাম করি, অনেক সময় মনে হয় যে ভালো খাওয়া-দাওয়ার জন্য, অনেক সময় মনে হয় গাড়ি কেনার জন্য, অনেক সময় মনে হয় যে ধার দেনা মেটানোর জন্য, অনেক সময় মনে হয় নতুন বাড়ি করার জন্য। অবশ্যই আমরা এগুলো করি। কিন্তু একটা জিনিস ভুলে যাই হয়তো আমরা, কিন্তু মনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আকারে কাজ করে, সেটা হলো ছেলে-মেয়ের ভবিষ্যৎ গঠন। তাই এই আবেগটা যখন আপনি নানানভাবে তুলে ধরতে পারবেন গ্রাহককে, তখন গ্রাহক কিন্তু ছেলেমেয়ের আবেগের দ্বারা আপ্লুত হবে এবং সেই আবেগটাই তাকে চাইল্ড ইন্সুরেন্স পলিসি করতে বাধ্য করবে। আরো একটা মজার ব্যাপার হলো,
যখন আপনি কোনো স্বামীর নামে পলিসি করাতে যাচ্ছেন, অনেক সময় তার ওয়াইফ এই ব্যাপারটাকে সাপোর্ট করে, অনেক সময় তার ওয়াইফ এই ব্যাপারটাকে নেগেটিভ করে। কিভাবে? অনেকে ওয়াইফরা মনে করে আমার স্বামীর মৃত্যুর কথা ভেবে বীমা তো ভালো জিনিস না। আমার স্বামী মারা যাওয়ার পর আমি টাকা পাবো, এটা যদি আমি স্বামীকে বলি, মানে স্বামী হয়তো জিজ্ঞেস করছে যে আমি বীমা করাচ্ছি। তো ওয়াইফ তো খুব আগ্রহ দেখাতে পারবে না। কেন পারবে না? যদি ওয়াইফ খুব আগ্রহ দেখায়, অনেক সময় স্বামী ভাবতে পারে যে তার মানে আমার মারা যাওয়ার পর টাকা পাবো, এটা নিয়ে তোমার খুব আনন্দ হয়ে গেল, এই ভাবতে পারে। তাই ওয়াইফরা অনেক সময় হয়তো ভিতরে বুঝতে পারছে, কিন্তু তবুও এই মানে স্বামীর লাইফে জীবন বীমার ক্ষেত্রে খুব বেশি আগ্রহ দেখায় না। যদিও তার জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল, তবুও তাকায় না বা দেখায় না। কিন্তু যখনই আপনি তার ওয়াইফের কাছে বলবেন যে ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরির জন্য, এমনকি যে আপনারা যদি না থাকেন তখন ছেলে মেয়ের ভবিষ্যৎও তৈরি হবে, তখন কিন্তু স্বামী স্ত্রী দুজনেই একসাথে এই ব্যাপারটায় রায় দেবে, আলোচনা করবে। আর এই কারণেই কিন্তু চাইল্ড ইন্স্যুরেন্স পলিসি এতটা সহজে বিক্রয় করা সম্ভব, বা চাইল্ড ইন্স্যুরেন্স পলিসি এতটাই প্রয়োজনীয় হয়ে উঠেছে। কেন বললাম? কারণ দেখুন, ভারতবর্ষে আমি একটু আগে হিসাব করেছি 10 থেকে 15 কোটি মানে ফ্যামিলিতে চাইল্ড আছে। কিন্তু আমি যদি এটা হিসেব করি যে জীবন উৎসব আর জীবন উমাং যে পেনশন সেক্টরের পলিসি, এর কাস্টমার বেশি না চাইল্ড ইন্স্যুরেন্সের কাস্টমার বেশি? একদম নির্দিষ্টভাবে বলা যাবে যে চাইল্ড ইন্স্যুরেন্স কাস্টমারের সংখ্যার তুলনায় জীবন উৎসব এবং উমাঙ্গের কাস্টমার সংখ্যা, মানে প্রবাবেল কাস্টমার সংখ্যা অনেক বেশি, প্রায় 4 গুণ, প্রায় 4 না হলেও অন্তত 3 গুণ। তবুও চাইল্ড ইন্স্যুরেন্স অনেক বেশি শক্তিশালী। কেন? কারণ এখানে বাবা মায়ের আবেগ, স্বপ্ন এবং ভয় জড়িয়ে আছে। তো বুঝলেন নিশ্চয়ই যে বাবা মায়ের আবেগ, স্বপ্ন এবং ভয়গুলোকে মিলিয়ে আপনি 1 মিনিট প্লিজ। বাবা মায়ের স্বপ্ন, ভয়গুলোকে মিলিয়ে আপনি যদি সঠিক প্রেজেন্টেশন করতে পারেন, তাহলে যে কোনো চাইল্ড ইন্স্যুরেন্স পলিসি ভেরি ইজিলি বিক্রয় করা সম্ভব হবে। তো এবার আমি চাইল্ড ইন্স্যুরেন্স পলিসি আপনাদের সামনে তুলে ধরব। জীবন লক্ষ্য। মার্চ মাসে আমরা যদি আলাদা করে লিস্ট তৈরি করতে পারি যে আমি এই মাসে অন্তত 50 জন বা কাছাকাছি এতগুলো ফ্যামিলিতে যাব যাদেরকে শুধু চাইল্ড ইন্স্যুরেন্স স্পেশালি বলে। আর দুটো চাইল্ড ইন্স্যুরেন্স পলিসি আমার হাতের সামনেই রয়েছে, একটা হলো জীবন লক্ষ্য আর নতুন এসছে অমৃতবান। তো আমরা যদি এর একটা লিস্ট তৈরি করতে পারি যে চলো আমি 50টার কাছাকাছি ব্যক্তিকে, 50-এর কম হতে পারে, একটু বেশি হতে পারে, বা ফ্যামিলিকে আমি টাচ করব কি ব্যাপারে, অ্যাবাউট চাইল্ড ইন্স্যুরেন্স। এই টাচের দুটো দিক আছে, একটা হলো মার্কেটিং আর একটা হলো সেলিং। কি বললাম? টাচের দুটো দিক, একটা হলো মার্কেটিং আর একটা হলো সেলিং। তো আমি যে টাচ করব, মার্কেটিং এবং সেলিং করব, কার জন্য? তার ছেলে মেয়ের জন্য। এর জন্য স্পেশালি আমার কি করা দরকার? ওর জন্য আলাদা লিস্ট করা দরকার যে কাদের বাড়িতে আমি যাব। দ্বিতীয় দরকার যে তাদের কোন বাচ্চাটার কোন ধরনের নিডের ওপর আমি কথা বলবো বা পারপাসের। কারো জন্য হতে পারে সন্তানের হায়ার এডুকেশনের জন্য ফান্ড, আবার কারো জন্য হতে পারে যে ম্যারেজ বা ম্যারেজ ফান্ড, আবার কারো জন্য হতে পারে এস্টাবলিশমেন্ট ফান্ড। কারো বাচ্চার বয়স 2-3 বছরের মধ্যে থাকতে পারে, কারো বাচ্চার বয়স 5 বছর পেরিয়ে যেতে পারে, আবার কারো বাচ্চার বয়স হয়তো 10 বছরও পেরিয়ে গেছে। কার জন্য কিভাবে পলিসি দেবেন, কোন পলিসি কেন নেবেন, তার অবজেকশন কি আসতে পারে, সেটা যদি একটু আলাদা করে প্রস্তুতি নিয়ে নেন, তার সেই প্রস্তুতিরই একটা প্রথম প্রস্তুতি আজকে। যদি আপনি নেন এবং সুন্দরভাবে বলতে পারেন এবং বড় করেও বলতে পারেন, তাহলে পলিসি তো বিক্রি হবেই,
বড় প্রিমিয়ামও কিন্তু আপনার ঝুলিতে আসবে। কারণ মানুষ ছেলে মেয়েদের জন্য যেটা করে সেটা সবচেয়ে বড় করার চেষ্টা করে। ছেলে মেয়েদের জন্য যেটা করে সেটা সবচেয়ে বড় করার চেষ্টা করে। এছাড়াও আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে পারেন ফর চাইল্ড ইন্স্যুরেন্স বা চাইল্ড ফিউচার অফ চাইল্ড নিয়ে। আপনি বিভিন্ন ধরনের ব্রোশিওর বা লিফলেট, কালার লিফলেট তৈরি করতে পারেন। সেগুলো শুধু ওই 50টা ফ্যামিলি বা 100টা ফ্যামিলির জন্য করতে পারেন। সেটা আপনি গ্লসি পেপারে করতে পারেন বা কালার প্রিন্ট উইদাউট গ্লসি করতে পারেন। তো এগুলো যখন আপনি করবেন তখন আপনার কি হবে? আপনি কিন্তু এগিয়ে যাবেন অন্য এজেন্টদের থেকে। কারণ সেক্টর ওয়াইজ পলিসি বিক্রি করা যদি আপনি শেখেন তাহলে প্রতি সেক্টরে কিন্তু আপনি লাভবান হবেন। কি বললাম? সেক্টর ওয়াইজ যদি পলিসি বিক্রি করা শেখেন তাহলে প্রতি সেক্টরে লাভবান হবে। এখানে যেমন আপনি দেখলেন, এখানে যেমন আপনি দেখলেন, আমি দেখাবো ওটা বোঝাবো অবশ্যই। আপনি দেখলেন যে আমরা প্রেজেন্টেশন কিভাবে করতে পারি, তেমনি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমরা কোনো ব্রোশিওর তৈরি করতে পারি কিনা। কি বললাম? কোনো ব্রোশিওর তৈরি করতে পারি কিনা। আপনাদের করতে হবে কি? বিভিন্ন ব্রোশিওর বা ব্রোশিওর মানে কি? যেটা কাস্টমারকে দেয়া যায়। অথবা একান্ত যদি ব্রোশিওর না করা সম্ভব হয়, কারণ ব্রোশিওর একটু বড় হয়, কয়েক পাতার হয়। ব্রোশিওর যদি করা সম্ভব না হয়, তাহলে আপনার কি করা দরকার? কমপক্ষে কমপক্ষে আপনি যেটা করবেন ১ পাতার লিফলেট বা ২ পাতার লিফলেট তৈরি করুন। তৈরি করার পর আপনি সেগুলোকে সেই বিশেষ সেক্টরের ক্লায়েন্টকে পাঠান। কি বললাম? সেই বিশেষ সেক্টরের ক্লায়েন্টকে পাঠান। তো আপনাদেরকে আমি একটা ব্রোশিওর দেখাচ্ছি। 1 মিনিট প্লিজ। জাস্ট 1 মিনিট। দেখুন, এটা একটা ব্রোশিওর। অমৃত বাল। আপনার সন্তানের বয়স যখন 18 থেকে 25 বছর হবে, আমি এই ব্রোশিওরটা দেখাতে দেখাতেই আপনাদেরকে অমৃত বাল পলিসিটা বলবো। আগে অমৃত বাল বলছি, তারপর আমি জীবন লক্ষ্য বলবো। একটু আগে আমি জীবন লক্ষ্যটা দেখালাম, আপনাদেরকে শো করলাম, বাট জীবন লক্ষ্যটা আমি একটু পরে বলবো, কারণ নতুন পলিসি এটা। এতে প্রশ্ন আসতে পারে, আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি করবেন। তো এটা কিন্তু আসলে একটা ব্রোশিওর, আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই। এটা একটা 1 পাতার ব্রোশিওর, অর্থাৎ আপনি এটাকে 1 পাতার একটা ব্রোশিওর আকারে কাজে লাগাতে পারছেন। ওকে? 1 পাতার একটা ব্রোশিওর। তো দেখুন, এই ধরনের একটা কালার ব্রোশিওর যদি আপনি নিচে নিজের নাম টাম ইত্যাদি দিয়ে, এই যেখানে কালো করা আছে এখানে একজন এজেন্টের নাম দিয়ে করা ছিল, এরকম অনেকে করিয়েছেন এগুলো। তো আপনি যদি ছাড়েন মার্কেটে, এটা
আপনি ফিজিক্যালি যদি প্রিন্ট করিয়ে আপনি 50-100টা 200টা কাস্টমারের বাড়িতে দিতে পারেন, তাহলে আপনার যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমি এটা এখন আপনাদের বোঝানোর জন্য ব্যবহার করব। তারপর আমি অমৃত বালের স্লাইড দেখাবো। এখানে এক নজরে এক পাতার মধ্যে পলিসিটাকে বুঝে নিন। আপনার সন্তানের বয়স যখন 18 থেকে 25 বছর হবে, তার উচ্চ শিক্ষার জন্য 100% ফান্ডের নিশ্চিত ব্যবস্থা। কেন 100% ফান্ডের নিশ্চিত ব্যবস্থা? কারণ আমরা জীবন লক্ষ্য পলিসি জানি যে বাবা বেঁচে থাকুক, মানে অভিভাবক বেঁচে থাকুক বা না থাকুক, দুক্ষেত্রেই জীবন লক্ষ্যের টাকা কখন পাওয়া যায়? ম্যাচুরিটিতে, অর্থাৎ অ্যাট দ্য এন্ড অব দ্য পলিসি টার্ম। কেন? না ওই সময়ই ছেলে মেয়ের জীবনে হয় এডুকেশনের জন্য কিংবা ম্যারেজের জন্য টাকা লাগবে। যদি এটা হয় জীবন লক্ষ্যে, জীবন অমৃত কিন্তু অনেকটা ওই একই বেনিফিট দিচ্ছে। কি করে দিচ্ছে? দেখুন, জীবন লক্ষ্য পলিসিটা বাবা বা মায়ের লাইফে নেওয়া হয় ছেলে বা মেয়ের জন্য, অর্থাৎ ওখানে লাইফ অ্যাসিওর্ড কে? বাবা বা মা। আর অমৃতবাল প্ল্যানটাতে পলিসিটা কার ওপর নেওয়া হচ্ছে? সন্তানের লাইফের ওপর। অর্থাৎ লাইফ অ্যাসিওর্ড কে? লাইফ অ্যাসিওর্ড হচ্ছে সন্তান। জীবন লক্ষ্য পলিসিতে কি হয়? ওখানে বাবা বা মায়ের ওপর পলিসিটা করা হয়। বাবা মায়ের মৃত্যু হয়ে গেলে ওখানে তারপর থেকে প্রিমিয়াম আর দিতে হয় না, এবং প্রতি বছর একটা রেগুলার ইনকাম পাওয়া যায় এবং ম্যাচুরিটিতে একটা ভালো পরিমাণ টাকা পাওয়া যায়। কত কি হিসাব আমি পরে বলছি। কিন্তু অমৃত বালে কি হচ্ছে? এখানে যদি ছেলের লাইফ, তার বাবা মারা গেল বা মা মারা গেল, মানে যে প্রপোজাল তিনি মারা গেলেন, তাহলে কি হবে? প্রিমিয়ামটা কে দেবে? কারণ এতদিন তো প্রিমিয়ামটা বাবাই দিচ্ছিলেন বা মা দিচ্ছিলেন। এখন কে দেবে? কারণ এখনো সে নাবালক বা এখনো সে ইনকাম করে না। এক্ষেত্রেও কিন্তু আমরা পাচ্ছি পিডব্লিউবি বা প্রিমিয়াম ওয়েভার বেনিফিট। পিডব্লিউবি বেনিফিট আপনারা প্রায় সবাই জানেন যে প্রিমিয়াম ওয়েভার বেনিফিট হলো প্রিমিয়াম মুকুবের সুবিধার রাইডার, অর্থাৎ ইন্স্যুরেন্সের ওপর ইন্স্যুরেন্স। পিডব্লিউবি হচ্ছে ইন্স্যুরেন্সের ওপর ইন্স্যুরেন্স। কিরকম? পলিসি তো নিজেই ইন্স্যুরেন্স, আবার সেই ইন্স্যুরেন্স চালাতে না পারলে তার জন্য একটা ইন্স্যুরেন্স হচ্ছে পিডব্লিউবি। ওকে, তো তার জন্য একটা এক্সট্রা প্রিমিয়াম লাগে। এটা কার লাইফের ওপর হয়? এটা কিন্তু গার্জিয়ানের লাইফের, মানে প্যারেন্ট প্রপোজালের লাইফের ওপর হয়, এবং তার বয়সটা 18 থেকে 50-এর মধ্যে থাকতে হবে, থাকেই বাবাদের, কিন্তু 50 পেরিয়ে গেলে হবে না, ইত্যাদি যে ব্যাপারগুলো আছে মেনটেন করলে কি হচ্ছে, পলিসিতে পিডব্লিউবি রাইডারটা নিলে বাবা মা মৃত্যু হয়ে গেলেও ছেলের প্রিমিয়াম চলতে থাকে, এবং একইভাবে ম্যাচুরিটি পর্যন্ত চলে এবং ঠিক টাইমে টাকা পাওয়া যায় 18 বা 25 যখন সে নেবে। এবার চলুন আমরা অমৃতবাল প্ল্যানের যেটা সবচেয়ে ভালো দিক করেছে 874 নম্বর টেবিল, এটা হচ্ছে একটি এন্ডাওমেন্ট প্ল্যান যা উচ্চশিক্ষা এবং শিশুদের অন্যান্য বিভিন্ন প্রয়োজনে গ্যারান্টিযুক্ত সংযোজন সহ নিরাপদ ফান্ড তৈরি করে। উচ্চশিক্ষার জন্য তো করেই, এছাড়া অন্যান্য প্রয়োজনেও করতে পারে, যেমন বিবাহ বা অন্যান্য কোনো প্রয়োজন বাচ্চাদের জন্য ফান্ড তৈরি করে। এমনও হতে পারে যে কোনো বাচ্চা হয়তো উচ্চশিক্ষার জন্য টাকা লাগলো না, বিবাহের জন্য লাগলো না, কিন্তু 25 বছর টার্ম নেওয়া হয়েছে, 25 বছর বয়সে ম্যাচিওর হয়ে গেল, সেই টাকাটা নিয়ে সে ব্যবসা করলো, হতে পারে। তো এলআইসি অমৃতবাল প্ল্যানের প্রিমিয়াম দেওয়ার মেয়াদ কত? না 5 বছর, 6 বছর, 7 বছর, সীমিত সময়ের জন্য, অথবা একক প্রিমিয়াম, অর্থাৎ এককালীন টাকা দিয়ে দিলাম, আমার ছেলে বা মেয়ে 18 থেকে 25-এর মধ্যে একটা ম্যাচুরিটি ডেট করা হবে, সেই ডেটে গিয়ে টাকা পেয়ে যাবে। অথবা আমি 5 বছর টাকা দিলাম, আর দিলাম না, কিন্তু ছেলে বা মেয়ে 18 থেকে 25-এর মধ্যে যে ডেটটা এখন থেকে টিক করা থাকবে সেই ডেটে টাকা পাবে, সেই বছরে। অথবা আমি 7 বছর দিতে পারি, 5 বছর, 6 বছর, 7 বছর প্রিমিয়াম দিতে পারি। কিভাবে দেব? না সিঙ্গেল প্রিমিয়াম তো বলেইছি দেয়া যায়।
এছাড়া ইয়ারলি দিতে পারি, ওই যে 5 বছর দেবো 5টা ইয়ারলি দিতে পারি, 5 বছর দেবো হাফ ইয়ারলি করে দিতে পারি, 7 বছর দেবো হাফ ইয়ারলি করে দিতে পারি, কোয়ার্টারলি দিতে পারি, মাসিক, মাসিক মানে এনএসিএইচ, ন্যাচ বা স্যালারি সেভিং যাদের আছে। এবার হচ্ছে ঝুঁকি শুরু হবে কবে? একটু আগেই বলেছি যে পলিসিটা কিন্তু বাচ্চার লাইফে। তাহলে বাচ্চার লাইফে যদি পলিসি হয়, তাহলে কার লাইফ ইন্স্যুরেন্স কভারেজ হচ্ছে এখানে? সেটা হচ্ছে বাচ্চার লাইফ ইন্স্যুরেন্স কভার। তাহলে 8 বছরের কম বয়সী ব্যক্তি যারা বিমাকৃত ব্যক্তি, তারা যদি নাবালক বা নাবালিকা হয়, মানে তা তো হবেই, পলিসি শুরু হওয়ার তারিখ থেকে 2 বছর পর, অথবা তার 8 বছর বয়স অর্জনের তারিখে, বা তার ঠিক পরে যে পলিসি বার্ষিকী তারিখ আসে, সেই তারিখ থেকে ঝুঁকি শুরু হবে। এর মানে কি? যে একটা বাচ্চার বয়স ধরা গেল 1 বছর, তার লাইফে ইন্স্যুরেন্স নেওয়া হলো, তাহলে তাকে 2 বছর ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে, ঠিক আছে? অথবা 8 বছর অর্জন বা তারপরে, এর মানে কি? হয়তো 2 বছরের বাচ্চাকে 2 বছর ওয়েট করতে হবে, তারপর থেকে রিস্ক কভারেজ শুরু হলো। কিন্তু দেখা গেল যে 7 বছরের বাচ্চা, তার কিন্তু 8 বছর বয়স হয়ে গেলেই, কভার হয়ে যাওয়ার পর যে পলিসি বার্ষিকী আসবে, মানে পলিসি অ্যানিভার্সারি, সেখান থেকে শুরু হয়ে যাবে। কি শুরু হবে? তার লাইফে রিস্ক কভারেজ বা ঝুঁকি সুরক্ষা। তার মানে সেই নাবালকের মৃত্যু হয়ে গেলেও একটা টাকা পাওয়া যাবে। আর বাচ্চা যখন গ্রহণ করছে পলিসিটা, তখন যদি তার 8 বছর বা তার বেশি বয়স থাকে, 8 বছর কমপ্লিট বা তার বেশি বয়স থাকে, তাহলে তখন থেকে ডাইরেক্ট শুরু হয়ে যাবে তার লাইফ কভারেজ। আর ভেস্টিং কখন হবে? দেখুন, এটা অনেকে ভুল করে ফেলে। একটা হচ্ছে একটা হচ্ছে রিস্ক কভারেজ কবে থেকে শুরু হবে, আর একটা হচ্ছে ভেস্টিং কবে থেকে শুরু হবে। রিস্ক কভারেজ শুরু হওয়ার নিয়ম ওই 2 বছর 8 বছরের যে নিয়মটা একটু আগে দেখলেন ওটা। ভেস্টিং হওয়ার নিয়ম হচ্ছে যে যখন পলিসিটা তার নিজের সত্ত্বে চলে আসবে, যখন পলিসির ওপর কাজ করার অধিকার সেই ব্যক্তির মানে হবে। তো কখন হবে? যখন বাচ্চার লাইফে পলিসি করা হচ্ছে, বাচ্চার তখন কোনো অধিকার নেই পলিসিটার ওপর, যদিও তার লাইফে করা হচ্ছে, কিন্তু তার উপর অধিকার নেই। কখন অধিকার আসবে? না, 18 বছর বয়স পূর্ণ হলে, অর্থাৎ সাবালক হলে। সাবালক হওয়ার পরেই কি আসবে? মানে আজ আমি 18 বছর পূর্ণ হয়ে গেলাম, কাল থেকেই বা আজ থেকেই আমার শুরু হয়ে গেল পলিসির অধিকার? না, 18 বছর পূর্ণ হওয়ার পর, যদি ওই 18 বছর যেদিন পূর্ণ হলো, ওই দিনেই, ওই ডেটেই যদি আমার পলিসি বার্ষিকী থাকে, মানে আমার জন্মদিনে যদি পলিসিটা করে থাকি, তাহলে আমার জন্মদিন বলতে প্রথম জন্মদিন না, যে কোনো একটা জন্মদিনে যদি পলিসিটা করে থাকি, তাহলে 18 বছর আর আমার জন্মদিন একই দিনে পড়বে, ওই দিন থেকে পলিসিটা আমার নামে ট্রান্সফার হয়ে যাবে। মানে পলিসিটা তো আমার নামেই ছিল, সত্যটা আমার নামে হয়ে যাবে। আর যদি এমন হয় যে আজ আমার 18 বছর পূর্ণ হলো, আর 10 দিন আগে আমার পলিসি অ্যানিভার্সারি হয়েছে, তাহলে কিন্তু আমাকে আবার পরের বছরের অ্যানিভার্সারি পর্যন্ত ওয়েট করতে হবে। পরের বছর, যে 10 দিন আগেও যদি আমার পলিসি অ্যানিভার্সারি হয়। তাই আমি প্রত্যেককে বলবো যে যখন আপনি চাইল্ড ইন্স্যুরেন্স পলিসি করবেন, যদি সেই মাসটা, যে মাসে আপনি করতে চাইছেন বা যে মাসে কভারেজ দিতে চাইছেন, যদি সেই মাসটা সেই ছেলেটির জন্মদিন হয়, তাহলে জন্মদিনের আগের কোনো ডেটে ডেট অফ কমেন্সমেন্ট ফেলবেন না। অবশ্যই জন্মদিন বা তার পরের ডেটে ফেলবেন, 1-2 দিন পরে হলো। এতে কি হয়? না হলে 1 বছর করে ওয়েট করতে হবে ভেস্টিং এর জন্য, ইভেন রিস্ক কভারেজের জন্য ওয়েট করতে হবে। তো অর্থাৎ পলিসি ভেস্টিং হবে। এবার হচ্ছে অমৃতবালের ম্যাচুরিটি। দেখুন, অমৃতবাল প্ল্যানটাতে ম্যাচুরিটি একদম ফিক্সড। কি করে? না, এখানে সামেশিওর অন ম্যাচুরিটি কি হচ্ছে, না এটা হচ্ছে সামেশিওর, বেসিক সামেশিওর। ধরা গেল আপনি 5 লাখের পলিসি নিয়েছেন, তাহলে 5 লাখ, আর আপনার প্রিমিয়াম যত বছর আপনার পলিসি চলবে, তত বছরের গ্যারেন্টেড এডিশন। সেটা কত? গ্যারেন্টেড এডিশনটা হবে 80 টাকা প্রতি হাজারে। কি বললাম? 80 টাকা প্রতি হাজারে, মানে 80 টাকা প্রতি হাজার সামেশিওরের। ইয়েস। কত টাকা? 80 টাকা। শুনতে অবাক লাগলেও 80 টাকাটা আমাদের আগের একটা পলিসিতেও ছিল, বাট এখন আবার এসছে। তাই 80 টাকার মধ্যে একটা আকর্ষণ রয়েছে। আপনি ভেবে দেখুন যে আমাদের এর আগের প্ল্যান, অর্থাৎ জীবন উৎসব, যেখানে 40 টাকা গ্যারেন্টি এডিশন, আমাদের সবচেয়ে দামি প্ল্যান জীবন শিরোমণি, যারও কিন্তু 50-55 টাকাই গ্যারেন্টি এডিশন।
এই প্ল্যানটাতে 80 টাকা দিচ্ছে, অর্থাৎ আকর্ষণ তৈরি করার জন্য এটা খুবই ভালো। এবার চলুন, যে ম্যাচুরিটিতে তো বুঝলাম যে সাম অ্যাসিওর্ড প্লাস গ্যারান্টেড এডিশন পুরো মানে টার্ম পর্যন্ত পাবে। ওকে, এবার চলুন এলিজিবিলিটি কন্ডিশন। 0 বছর বয়স মানে 30 দিন মিনিমাম হতে হবে, তবে বাচ্চার লাইফে করা যাবে। আবার তা 1 বছর 2 বছর এভাবে যে কোনো বয়সের বাচ্চার লাইফে করা যাবে, কিন্তু 13 বছর হচ্ছে লাস্ট। 13 বছর পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ 13 বছর 11 মাস 29 দিন পর্যন্ত অবশ্যই করা যাবে। মানে 13 বছর 29 দিন পর্যন্ত করা যাবে না, কিন্তু সরি, 1 মিনিট, 13 বছর কমপ্লিট হয়ে যেতে হবে, বা 13টা বার্থডে। এবার চলুন ম্যাক্সিমাম এজ অ্যাট ম্যাচুরিটি, এর মানে কি? এই পলিসিটার টার্ম কত হবে যদি আপনি প্রশ্ন করেন আমায়, এই পলিসিটার টার্ম কত হবে? এর কোনো ফিক্সড টার্ম নেই, তবে মিনিমাম টার্ম, ম্যাক্সিমাম টার্ম বলা হবে। টার্ম কিসের উপর নির্ভর করবে? না, প্রথম ঠিক করতে হবে যে বাচ্চার লাইফে আমি পলিসিটা কোন বয়সে গিয়ে ম্যাচিওর করাবো। তো যে কোনো বয়সে করানো যায় না, 18 বছর, 19 বছর, মানে 18 থেকে নিয়ে 25 বছর কমপ্লিট পর্যন্ত এটার ম্যাচুরিটি করানো যাবে। তাহলে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, এই কয়েকটা বছর মানে 7 বছরের মধ্যে যে কোনো একটা ইয়ারে গিয়ে আপনি কমপ্লিট করতে পারবেন ম্যাচুরিটি। কিন্তু সেটা এখন থেকে ঠিক করতে হবে যে আমি কোন বছর। এটা এইখানটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি যদি 25 বছরের ম্যাচুরিটি করান, তখন কিন্তু হায়ার এডুকেশনের মানে আন্ডার গ্রাজুয়েট যে এডুকেশন বলে, অর্থাৎ আপনার এমবিবিএস, এমবিএ, বিটেক, এগুলো হয়তো পড়া হয়ে যাবে বাচ্চা। তো তখন গিয়ে এই টাকাটা কি কাজে লাগতে পারে? অনেকগুলো কাজে লাগতে পারে। একটা হলো যে তার সুপার স্পেশালাইজেশন, অর্থাৎ এমবিবি এর পরে এমডি, এমএস করার জন্য, বা বিটেক এর পর এমটেক করার জন্য, বা এলএলবির পর মানে ওর হায়ার ডিগ্রি গুলো করার জন্য, এমএমবি, ওর নামটা কি আমি ভুলে গেলাম, এলএলবির ওপরেরটা। তো যাই হোক, আর এছাড়াও বিভিন্ন ধরনের স্পেশালাইজেশনের জন্য করা যায়। এছাড়া আরেকটা জায়গা, সেটা হচ্ছে এই সময় অনেক ক্ষেত্রে ছেলে মেয়েদের বিবাহ হয়, তার ফলে বিবাহের কারণেও নেওয়া যেতে পারে। তাহলে 24 বা 25 বছর বয়সে নিলে এইটা, কিন্তু 18, 19, 20 বছরে নিলে সাধারণভাবে এটা পাওয়া যাবে তার এডুকেশন ফান্ড তৈরির জন্য করলে এটা। যদিও আর একটা সুবিধা আছে, এই টাকাটা একবারে না নিয়ে সে পার্টে পার্টেও নিতে পারে, এই ফেসিলিটিও রয়েছে। তাতে করে কি হবে, 18 বছরে ম্যাচুরিটি নিল, তো তারপরে বাকিটা সে পার্টে 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 নিল, ম্যাচুরিটির অংশটাই পার্ট পার্ট হয়ে যাবে। কিন্তু আমি একটু আগে বলছিলাম এর প্রিমিয়াম পেমেন্ট টার্ম কি কোনো ফিক্সড আছে না এলোমেলো? একটা জায়গায় ফিক্সড আছে, যে হাইয়েস্ট কত, লোয়েস্ট কত ফিক্সড আছে। যে আমরা দেখতে পাচ্ছি যে যদি কেউ মিনিমাম পলিসি টার্ম নেয়, মিনিমাম পলিসি টার্ম মানে 18 বছর বয়স নেয়, 18 বছর, তাহলে কিন্তু 10 বছর হচ্ছে হাইয়েস্ট তার মানে প্রিমিয়াম পেইং টার্ম হবে 10 বছর। সরি, লোয়েস্ট, লোয়েস্ট। ওকে, লোয়েস্ট না, কি বললাম আমি ভুলিয়ে গেছি, আমার আরেকবার বলছি। যে ধরা গেল সে মিনিমাম পলিসি টার্ম নিচ্ছে মানে 18 বছর, ঠিক আছে, তাহলে তার লিমিটেড প্রিমিয়াম পেমেন্টের টার্ম হবে 10 পর্যন্ত, আর সিঙ্গেল প্রিমিয়াম পেমেন্ট 5 পর্যন্ত। ওকে, মিনিমাম পলিসির টার্ম, অর্থাৎ সিঙ্গেল প্রিমিয়াম পলিসিতে 5 বছরের টার্ম নিয়েও পলিসি করানো যায়। এর মানে কি? এর মানে হচ্ছে ধরা গেল কোনো একটা বাচ্চার বয়স 13 বছর, সে কিন্তু 5 বছরের টার্ম নিয়েও পলিসিটা করতে পারবে, তবে সেক্ষেত্রে সিঙ্গেল প্রিমিয়াম দিতে হবে। ওকে, সিঙ্গেল প্রিমিয়াম দিতে হবে। আর যদি বলে আমি রেগুলার প্রিমিয়াম দেব, তাহলে মিনিমাম তাকে একটা 10 বছরের টার্ম নিতে হবে, 10 বছর। ওকে, সেটা কোন ক্ষেত্রে? যে কোনো ক্ষেত্রেই। এবার দেখুন, যদি কোনো বাচ্চার বয়স 2 বছর হয়,
তাকে তো এমনিতেই 16 বছরের টার্ম নিতে হবে, না হলে তো 18 বছরে গিয়ে ম্যাচুরিটি হবে না। কিন্তু কোনো বাচ্চার যদি বয়স 13 বছর হয়, তাহলে কিন্তু 5 বছর টার্ম নিয়েও তার হয়ে যাচ্ছিল 18 বছর। কিন্তু সেক্ষেত্রে পাবে না, যেহেতু সিঙ্গেল প্রিমিয়াম দিচ্ছে না। সিঙ্গেল প্রিমিয়াম দিলে পেত, লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট দিলে পাবে না। 10 বছর, 10 বছর কি, 10 বছর পাবে, দেবে সে প্রিমিয়াম। ওকে, এটা আমরা দেখব হাইয়েস্ট। হাইয়েস্ট কি হতে পারে? আচ্ছা, এই জায়গাটা যদি কারো গুলিয়ে যায় আমি একবার ক্লিয়ার করে দিচ্ছি। এখানটা একটুখানি লেখার ভুল হয়েছে, ওই জন্য অসুবিধা হচ্ছে অনেকের। লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট না, এইটা লেখা উচিত ছিল যে মিনিমাম পলিসি টার্ম। যদি সে রেগুলার প্রিমিয়াম দেয় তবে, এটা একটু ভুল আছে লেখাটার মধ্যে, এই মানে চারটার মধ্যে। ওকে, সেই জন্য গুলিয়ে যাচ্ছে। আমি বাংলায় বললেও লেখাটা দেখাচ্ছি বলে গুলিয়ে যাচ্ছে। আমি বুঝিয়ে দিচ্ছি। তো চলুন, মোহনবাবু বোধহয় কিছু কথা বলবেন। মোহনবাবু বলতে পারেন। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ বলুন। বলছি, 8 বছরের বাচ্চা না, হ্যাঁ। তো রেগুলার আগে দেয় না, যদি রেগুলার হুম। প্রিমিয়াম দেয় তাহলে হুম। বছরের টার্ম নিতে পারবে? টার্মটা মিনিমাম 10 বছর নিতে হবে, কিন্তু প্রিমিয়াম পেইং টার্মটা সে 5, 6, 7 নিতে পারবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, তাহলে 8 বছরের হলে 5 বছর নিলে তো আপনার 13 বছর হয়ে যাচ্ছে না? 8 + 13, হ্যাঁ, হলেও কোনো অসুবিধা নেই। 5 বছরের নিতে পারবে। না, আচ্ছা, আট ঠিক বছরের ঠিক। তো 8 বছরের তো মিনিমাম 10 বছর তাকে টার্মটা নিতে হবে। এবার হ্যাঁ, প্রিমিয়াম পেইং টার্মটা, এখানে লেখাটা ভুল হয়েছে, এগুলো সব হ্যাঁ, প্রিমিয়াম হ্যাঁ, লিমিটেড হয়ে গেছে, এই লেখাটা মানে তৈরি করার সময় ভুল হয়েছে। এই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, লেখাটার থেকে সরে গিয়ে, লেখাটা মাথা থেকে সরিয়ে দিন, আগে বুঝে হ্যাঁ, নিন ঠিক যে ঠিক। পলিসির প্রিমিয়াম দেওয়ার টার্মটা 5, 6 বা 7 হয়ে গেল। এটা যে কেউ নিতে পারে। এবার টার্ম কত নেবে? ধরা গেল, আমি এটাকে সরিয়ে দিই তাহলে ক্লিয়ার হবে। ধরা গেল যে কোনো একটা বাচ্চার বয়স 3 বছর, তাহলে তাকে টার্ম কত নিতে হবে? 18 - 3, এটা মিনিমাম নিতে হবে। অর্থাৎ আমি এখানে লিখে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এটাকে একটু সেভ করে দিই। দেখুন, কি বলবো বলছি। ধরুন একটা বাচ্চার বয়স এজ = 2 ইয়ার। এটা রেখাচিত্রের মাধ্যমে বোঝালে আরো সহজ হয়। আমি রেখাচিত্র এঁকে দেখাচ্ছি দরকার হলে। এবার আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এটা 18 থেকে 25, এটা আরেকটা দিলাম রেখাচিত্রে এঁকে। এই যে 18 থেকে 25, 18 থেকে নিয়ে 25, এর মধ্যে যে কোনো একটা বছরে গিয়ে তার ম্যাচুরিটি নেওয়া যাবে। এবার বাচ্চার বয়স ধরুন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এরপরে কিন্তু আর নেওয়া যাবে না পলিসিটা। এই ছবিটা দেখলে বুঝতে পারবেন, ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এই জায়গায় সেই ম্যাচুরিটি নিতে পারবে। এখানে ম্যাচুরিটি পিরিয়ড, ম্যাচুরিটি এনি ইয়ার। এবার ধরুন, একে দেখালে সুবিধা হবে। ধরা গেল কোন একটা বাচ্চার বয়স 2 বছর, তার কিন্তু সবচেয়ে কম যে পলিসিটা লম্বা নিতে পারবে সেটা হচ্ছে 18তে গিয়ে শেষ হবে। আর যদি ওই 2 বছরের বাচ্চার লাইফে
আমরা সবচেয়ে বেশি পলিসি নিতে চাই বড়, তাহলে 25 বছরে গিয়ে শেষ হবে। এর মাঝে যে কোনো বয়সে গিয়ে শেষ হতে পারে। তবে এটা ইচ্ছাধীন নয়, প্রথমে ঠিক করে নিতে হবে, পরে ইচ্ছা করলে হবে না, চেঞ্জ করা যাবে না। এবার চলুন আমরা দেখব যে যদি 18 বছর টার্ম নেয় তাহলে কি হবে, 18 - 2, তাহলে এখানে কি হলো, পলিসি টার্ম ইকুয়াল টু 18 - 2। এবার পিপিটি কত, প্রিমিয়াম পেইং টার্ম 5, 6, 7 নেওয়া যাবে, হয়ে গেল। তার মানে পলিসির টার্ম এখানে 16 বছর। এইবার আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে যে ধরুন কারো 8 বছর বয়স, অন্য কালার দিই, কারো 8 বছর বয়স, সে মিনিমাম পলিসিটা নিতে পারবে 18-তে শেষ, অথবা ম্যাক্সিমাম নিতে পারবে 25-এ শেষ। তো যদি সে মিনিমামটা নেয় তাহলে পলিসি টার্ম ইকুয়াল টু 18 - 8 ইকুয়াল টু 10 বছর। আর ম্যাক্সিমাম নিলে কি হতে পারে, ম্যাক্সিমাম নিলে তার হতে পারে 25 - 8 ইকুয়াল টু 13 বছর। এটা হচ্ছে তার পলিসির টার্ম। এবার পিপিটি কত হবে, পিপিটি কিন্তু 5, 6, 7, যে কোনো চয়েস করতে হবে, হয়ে গেল। এবার মিনিমাম আর ম্যাক্সিমামই যে নিতে হবে তারও কোনো মানে নেই, সে কোনো মিডিল টার্ম নিতে পারতো, মিডিল টার্ম বা মিড টার্ম কি নিতে পারতো। যেমন ধরুন তার ইচ্ছা হলো যে আমি 21 বছরে গিয়ে নেব, তাহলে 21 - 8 ইকুয়াল টু, যেটা হবে 13 বোধ হয়, হ্যাঁ 13, না এটা 13 হবে না, 25 থেকে 8 বিয়োগ করলে কি 13 হয়, করেছি, বেশি হবে, 25 থেকে 8 বিয়োগ করলে 13 হবে না, ওদিকে 25 মানে 15 আর 2-এ 17 হবে। Sorry, 17। হুম। আর এইটা হচ্ছে 13 বছর। ওকে, এবার চলুন আমরা অর্থাৎ যে কোনো টার্ম নিতে পারলাম। এবার আরেকটা উদাহরণ নেব, এটা একটু বোঝার আছে বলে আমরা এতগুলো দেখাচ্ছি। আরেকটা উদাহরণ নেবো, ধরা গেল তার বয়স 11 কি 10। এবার সে যদি চায় আমার 18-তে ম্যাচুরিটি, সে কি নিতে পারবে? পারবে যদি সিঙ্গেল প্রিমিয়াম দেয়, কিন্তু পারবে না যদি রেগুলার প্রিমিয়াম দেয়। কারণ রেগুলার প্রিমিয়ামে মিনিমাম টার্ম নিতে হবে 10 বছর, তাই সে পারবে না। বোঝা গেল? অর্থাৎ 10 বছরের বাচ্চা, ইভেন 9 বছরের বাচ্চাও পারবে, পলিসি নিতে পারবে, কিন্তু তাকে 10 বছরের সঙ্গে যুক্ত করতেই হবে। অর্থাৎ 9 বা 10 বা 11 বা 12 বা 13 বছর হয়ে গেলে তাকে এর সঙ্গে 10 বছর যুক্ত করে, মানে একটু বয়স বেড়ে গেলেই, 8 বছর পেরিয়ে গেলেই জানতে হবে আর 18-তে তাকে পলিসিটা দেওয়া যাবে। এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? যাদের ক্লিয়ার হয়ে গেছে তারা কাইন্ডলি সি লিখুন বা ওয়াই লিখুন, যে হ্যাঁ আমার ক্লিয়ার হয়ে গেছে। যাদের এটা ক্লিয়ার হয়ে গেছে তারা অবশ্যই লিখুন যে আমার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ধন্যবাদ, লিখলেন। এবার চলুন, এইখানটা একটুখানি লেখার ভুল হয়েছে, ইংলিশটা গন্ডগোল হয়ে গেছে। ইংলিশটা গন্ডগোল হয়ে গেছে, তো তার জন্য আমি দুঃখিত, বাট আমি বাকি অংশটা দেখাচ্ছি, যদি আমি স্লাইডের মাধ্যমে দেখাবো। সরি, কিন্তু এখানে বাংলায় লেখা আছে বলে একটু বেশি করে দেখাতে চাইছি। জাস্ট 1 মিনিট। দেখুন এবার আমরা দেখব যে, বাকি আপনারা সবই প্রায় জানেন,
যে গ্যারেন্টেড এডিশন। আচ্ছা, গ্যারেন্টেড এডিশন এটা ডেথ ক্লেমে কি পাওয়া যাবে? ইয়েস, পাওয়া যাবে। ম্যাচুরিটিতে কি পাওয়া যাবে? ইয়েস, পাওয়া যাবে। আচ্ছা, পেড আপ পলিসিতে? ইয়েস, পেড আপ পলিসিতেও পাওয়া যাবে। কিন্তু পেড আপ পলিসিতে গ্যারেন্টেড এডিশন 80 টাকা পার থাউজেন্ড পাওয়া যাবে না। কি বললাম? পেড আপ পলিসিতে 80 টাকা পার থাউজেন্ড পাওয়া যাবে না। তার জন্য কি চার্ট আছে? সেই চার্ট আপনাদের কাছে আছে, তবে যদি আপনাদের দরকার হয় আমি জাস্ট দেখাচ্ছি। 1 মিনিট প্লিজ, অসুবিধা হয়ে যাচ্ছে। আচ্ছা, চার্টটা আমি পরে দেখাচ্ছি, এখানে আগে দেখিয়ে নিই। অর্থাৎ পেড আপ পলিসিতেও, কিন্তু পেড আপ কাকে বলে, পেড আপ পলিসি কাকে বলে? 1 মিনিট প্লিজ, যেটা দেখাচ্ছিলাম ওটাই দেখাই। পেড আপ পলিসি কাকে বলে আমরা সবাই জানি, তবু যদি নতুন করে বলতে হয় তাহলে দাঁড়ায় এটা, যে পলিসিটা প্রিমিয়াম দিচ্ছিলাম কিন্তু গেস পিরিয়ড পেরিয়ে গেল তবুও প্রিমিয়াম দিচ্ছি না, তারপরে এটা আস্তে আস্তে পেড আপ হয়ে যায়। এই পেড আপ পলিসিকে রিভাইভাল করা যায়। 6 মাসের মধ্যে রিভাইভাল করলে আমাদের জেনারেল পলিসিগুলোতে শুধু প্রিমিয়াম দিয়ে দিলেই হয়ে যায়, বা কোনো ক্ষেত্রে ডিজিএইচ, কোনো ক্ষেত্রে মেডিকেল লাগে, কখন কোনটা লাগে সেটা পলিসির ওপরও কিছু ডিপেন্ড করে। বাট গ্রেস পিরিয়ড পেরিয়ে গেলেই পলিসি আসলে ল্যাপসড হয়ে যায়, মানে ওটা আসলে পেড আপ হয়। কিন্তু পেড আপ ফুললি হয় কখন? ফুললি পেড আপ সেটা হচ্ছে যখন এটাকে আর রিভাইভ করা হচ্ছে না, বা রিভাইভ করছে না, বা রিভাইভ করার ডেট পেরিয়ে গেছে। তো তখন কি হচ্ছে? পলিসিটা কিন্তু চালু থাকলো। কিভাবে চালু থাকলো? সাম অ্যাসিওরটা কমে গেল। কমে গেল কি অনুপাতে কমবে? পেড আপ ভ্যালুর অনুপাতে। একটা 5 লাখ টাকার পলিসি পেড আপ হয়ে গিয়ে 2 লাখ হয়ে যেতে পারে, 1.5 লাখ হয়ে যেতে পারে, ডিপেন্ড করছে কোন পলিসি কত বছর চলেছে তার উপর। তো এখন পেড আপ পলিসিতে কি গ্যারেন্টি এডিশন দেবে? ইয়েস, দেবে। কিন্তু কত দেবে? 80 টাকা? না, 80 টাকা তো ফুল সামেশন, ফুল ফোর্স পলিসিতে ছিল, এখানে কম দেবে। কত দেবে তার চার্ট আছে। আচ্ছা, এবার চলুন গ্যারেন্টেড এডিশন কিভাবে কাজ করে এটা আমরা দেখে নিয়েছি। ওয়েভার বেনিফিট, 18 থেকে 55 বছর বয়সী ব্যক্তি হলে তবেই কিন্তু ওয়েভার বেনিফিট নিতে পারবে। কে? বাবা বা মায়ের life এ, যাতে করে আর তাকে প্রিমিয়াম দিতে হবে না। এবার চলুন আমি অমৃতবালের বাকিটা, 1 মিনিট। একটা মিনিট ওয়েট করুন। জাস্ট 1 মিনিট প্লিজ। অনেক বড় বড় ফাইল তো এই জন্য একটুখানি খুঁজে পেতে দেরি হচ্ছে, আর কিছু না। বাংলাটা খোঁজার চেষ্টা করছি, এটা ভালো হয়। চলুন, পেয়েছি, দেখার চেষ্টা করছি।
হ্যাঁ, মিস্টার অসিত নাগ হ্যান্ড রেজ করেছেন। আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন। তার জন্য মাইক্রোফোন খুলে নিতে হবে, মাইক্রোফোন আনমিউট করার পারমিশন করে দিয়েছি। হ্যাঁ, বলুন। না হ্যাঁ, না স্যার, ঠিক আছে, আমি শুনছি, ওটা আনমিউট আচ্ছা আচ্ছা, হয়ে গিয়েছিল তার। ঠিক আছে, নো প্রবলেম। দেখুন, আমি যেখান পর্যন্ত দেখিয়েছি ওর বাইরে যেগুলো দেখাবার আছে দেখাই। এটা বাংলা বলে একটুখানি সময় লাগছে। লাল কালি দিয়েছি এই জন্য যাতে করে আপনি দেখতে সুবিধা হয়। দেখুন, এইটা হচ্ছে ডেথ বেনিফিট। এটা একবার দেখে নিন, তারপরে পেড অ্যাপের স্বামী ওটা দেখাচ্ছি। ডেথ বেনিফিট, ডেথ বেনিফিটের নিয়ম কি? যে কোনো পলিসি, এখন বর্তমান যে পলিসিগুলো হচ্ছে সেই পলিসিগুলোতে ডেথ বেনিফিটের একটা বা দুটো অপশন দিচ্ছে। একটা বা দুটো অপশন দিচ্ছে। এই পলিসিতে কিন্তু চারটে অপশন আছে। চারটে অপশন কিরকম না, একটা অপশন হচ্ছে, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে লিমিটেড প্রিমিয়াম পেমেন্টে দুটো অপশন, আর সিঙ্গেল প্রিমিয়াম পেমেন্টে দুটো অপশন। কিরকম না, লিমিটেড প্রিমিয়াম পেমেন্টে আপনাকে অপশন দিচ্ছে যে আপনি আপনি 7 গুণ নিতে পারেন, 10 গুণ নিতে পারেন। এর মানে কি, আপনি অ্যানুয়াল প্রিমিয়ামের 7 টাইমস, আপনি বছরে যা প্রিমিয়াম দিচ্ছেন সেই প্রিমিয়ামটা হচ্ছে অ্যানুয়াল প্রিমিয়াম। কিন্তু অ্যানুয়ালাইজ প্রিমিয়ামটা আবার কি? এটা হচ্ছে, ধরুন আপনি বছরে যা প্রিমিয়াম দিচ্ছেন সেখান থেকে দু তিনটে জিনিস বাদ যাবে। প্রথম যেটা বাদ যাবে জিএসটি। দ্বিতীয় যেটা বাদ যাবে সেটা হচ্ছে রাইডার প্রিমিয়াম, রাইডার যেগুলো নিয়েছেন, পিডব্লিউবির প্রিমিয়াম বা অন্যান্য। আর তৃতীয় যেটা বাদ যেতে, যত অন্য পলিসির ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে অন্য কোনো রাইডার নেওয়া থাকলে সেগুলো বাদ যাবে। ওকে, তো দেখুন এখানে অ্যানুয়ালাইজড প্রিমিয়ামের 7 গুণ সামেশন নিলে অপশন 1। অপশন 2 তে কি হচ্ছে, অ্যানুয়ালাইজড প্রিমিয়ামের 10 গুণ নেওয়া যেতে পারে। এই 7 আর 10 গুণের কায়দাটা শুধু লিমিটেড প্রিমিয়াম পলিসির ক্ষেত্রে, কিন্তু সিঙ্গেল প্রিমিয়ামে এই অপশনটা 3 এবং 4, এখানে 1.25 গুণ অথবা 10 টাইমস। দেখুন, 1.25 টাইমসটা খুবই অল্প, কিন্তু সিঙ্গেল প্রিমিয়াম যেহেতু বড় হয় তাই 1.25টাও খুব ছোট নয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 10 টাইমস অফ সিঙ্গেল প্রিমিয়ামটা অনেকটাই বড়। যাই হোক, ওভারঅল এই চারটে অপশন আছে। এই অপশনগুলোর মানে কি? এই অপশনগুলোর মানে হলো যে যদি কোনো ব্যক্তির ডেথ হয়, তাহলে নতুন নিয়ম অনুসারে বা এখনকার বেশিরভাগ পলিসির নিয়ম অনুসারে তিনটে হিসাব করা হবে। প্রথম হিসাব হবে যে মৃত্যুর পরে ডেথ ক্লেম কত হবে তার হিসাব, মানে ডেথ ক্লেমের সাম এশিওর কত হবে তার হিসাব। বাকি তো গ্যারান্টি অ্যাডিশনটা তো ওটা ফিক্সড। সেটা হচ্ছে যে প্রথম হিসাব করা হবে যে তার বেসিক সাম এশিওর কত, 5 লাখের নিয়েছে কি 4 লাখ যা নিয়েছে, মানে 5 লাখ বা 10 লাখ যা নিয়েছে, সেটা বেসিক সাম এশিওর। ওকে, এবার আরেকটা দেখা হবে যে এই অ্যানুয়ালাইজ প্রিমিয়াম বললাম, তার 7 গুণের অপশন আছে না 10 গুণের অপশন আছে। যে অপশন আছে সেটা দিয়ে গুণ করা হবে, দিয়ে তার অ্যামাউন্টটা দেখা হবে। আর 3 নাম্বার আরেকটা দেখা হবে, যে কোনো পলিসির নিয়ম, ওটা আইআরডি এর নিয়ম, যে টোটাল যে প্রিমিয়াম এখনো পর্যন্ত দিয়েছে মৃত্যুর ডেট পর্যন্ত, তার 105% দেখা হবে। ওই প্রিমিয়ামটা অ্যানুয়ালাইজ প্রিমিয়াম, মানে ওই জিএসটি বিএসটি বাদ দিয়ে যেটা বলছিলাম, তার 105%। তো 5 বছর প্রিমিয়াম দিয়েছে, তাহলে 5 বছরের টোটাল প্রিমিয়াম ইন্টু 105%। এই তিনটের মধ্যে যেটা বেশি সেটা কি কি ধরা হবে? সাম অ্যাসিওর্ড অন ডেথ, অর্থাৎ মৃত্যুতে বীমা রাশি। তাহলে 5 গুণ প্রিমিয়ামটার নামও কিন্তু, এই 7 গুণ প্রিমিয়ামটার নামও হচ্ছে মৃত্যু বীমা রাশি। 105% যেটা, ওটারও নাম মৃত্যু বীমা রাশি। আবার বেসিক সাম অ্যাসিওর্ড এর নামও মৃত্যু বীমা রাশি। কার জন্য কোনটা সেটা নির্ভর করবে কোনটার পরিমাণ বেশি হবে তার উপর। আর তাছাড়া 7 গুণ নিয়েছে না 10 গুণ নিয়েছে এর উপর। যদি সিঙ্গেল না নিয়ে লিমিটেড নেয়, সিঙ্গেল প্রিমিয়াম নিলে 1.25 গুণ অথবা 10 গুণ। এটা ডেথের বুঝে গেলেন। এবার ওখানে
গ্যারেন্টেড এডিশন ওই যে চারটা, ধরুন কারো রিডিউস পেড আপ হয়ে গেল, মানে পেড আপ পলিসি হয়ে গেল, যেটা একটু আগে বলছিলাম, তখন দেখতে হবে যে প্রথম দেখতে হবে যে তার পিপিটি কত বছর নেওয়া ছিল, প্রিমিয়াম পেইং টার্ম 5 না 6 না 7। তারপর দেখতে হবে কত বছর পর মৃত্যু, কত বছর পর পলিসি প্রিমিয়াম দেওয়া বন্ধ হয়ে গেছে বা ক বছর প্রিমিয়াম দিয়েছে। ধরা গেল ওনার ছিল 7 বছরের টার্ম, ধরা গেল ওনার ছিল, ধরা গেল ওনার ছিল 7 বছরের টার্ম, ধরা গেল উনি দিয়েছেন 3 বছর প্রিমিয়াম। তাহলে কি হলো, ওনার গ্যারেন্টি এডিশন কত হবে? তখন ওনার গ্যারেন্টি এডিশনটা এইভাবে দেখতে হবে চার্ট অনুসারে, যে 3 বছর দিয়েছেন আর টার্মটা 7 বছর নেওয়া ছিল, দুটো মিলছে কোথায়, না এই জায়গায়। তার মানে 16 টাকা প্রতি হাজারে গ্যারেন্টেড এডিশন হবে, যেটা 80 জায়গায় 16 হচ্ছে, 80 জায়গায় 16 হচ্ছে, 5 ভাগের 1 ভাগ হয়ে গেল। কখন থেকে, না এরপর থেকে, যখন থেকে রিডিউস পেড আপ হয়ে গেল তখন থেকে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, বেসিক সাম অ্যাসিউর্ডের উপরই কিন্তু 16 টাকা পাচ্ছি, এরম নয় পেড আপ সাম অ্যাসিউর্ডের উপর পাচ্ছি না। এটা কিন্তু একটা বড় প্রশ্ন। দেখুন আমাদের যখন বোনাস পলিসিতে হয়, তখন বোনাস রিডিউস পেড আপ পলিসিতেও পাওয়া যায়, কিন্তু সেখানে কিভাবে হয়, না পেড আপ সাম অ্যাসিউর্ডের উপর দেয়। এখানে কিন্তু পেড আপ সাম অ্যাসিউর্ড কমে যাওয়ার কথা ছিল, ধরুন 7 বছর দেওয়ার কথা ছিল 3 বছর দিয়েছে, তাহলে অ্যাকচুয়ালি পেড আপ সাম অ্যাসিউর্ড কত হবে? মানে আমি যদি এটাকে হাফও ধরি, যে 7 বছর দেওয়ার কথা ছিল, 3.5 বছর ধরুন দিয়েছে, 3.5 বছর, তাহলে কি হলো, হাফ হাফ দিয়েছে, তাহলে পেড আপ সাম অ্যাসিউর্ডটা হাফ হয়ে যাবে। যদি 10 লাখ টাকার পলিসি থাকে নিয়ে থাকে, তাহলে 5 লাখ হয়ে যাবে। তাহলে 5 লাখের ওপর তো দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি হচ্ছে, 10 লাখের ওপরই দেবে, কি দেবে, গ্যারান্টি এডিশন, কিন্তু রেটটা কমে যাবে 16 টাকা। এবার রেটটা কখন বেশি হবে, 7 বছরের পিপিটি 6 বছর দিয়েছে আর দেয়নি, তখন কিন্তু 58 টাকা হয়ে যাবে। কেন এতটা কমে যাচ্ছে? কারণ মজার ব্যাপার আছে, এতে কিন্তু গ্যারান্টি এডিশনটা দিতেই থাকবে। তাই এরম নয় যে আমি 7 বছরের মধ্যে 6 বছর তো দিয়ে দিয়েছি, 7 বছরের মধ্যে 6 বছর অবশ্যই দিয়ে দিয়েছেন, কিন্তু পলিসি তো এখনো শেষ হয়নি, তা বলে এখনো তো অনেক বছর চলছে, পলিসিটা চলবে, তাই আপনার তো অনেক কিছু দেওয়া হয়নি এখনো, সেই জন্য কম 58 টাকা। আশা করি বুঝে গেছে বাচ্চা। হাই সাম এশিওর্ডে ছাড় আছে, ওটা ছেড়ে দেয়, ওটা রেট টেবিল দেওয়া আছে, জাস্ট ওটা দেখে নিন। আচ্ছা 1-2 এর একটা ছাড় আছে, আবার 3-4-এর একটা আলাদা ছাড় আছে। এবার রাইডার কি কি নেওয়া যায়, দেখুন রাইডার প্রিমিয়াম ওয়েভার বেনিফিট অবশ্যই নেওয়া যাবে, আর ওটাই কিন্তু একমাত্র রাইডার। আচ্ছা সারেন্ডার, যেমন নিয়ম যে 2 বছর প্রিমিয়াম দেওয়ার পর যে কোনো সময় সারেন্ডার করতে পারবে, সেটা অপশন 1 এবং 2 এর ক্ষেত্রে, মানে অর্থাৎ আপনার লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে। কিন্তু যখন সিঙ্গেল প্রিমিয়াম হবে, তখন মোটামুটি যে কোনো সময় তুলতে পারে, যে কোনো সময় বলতে শুরুর পর থেকেই। এবার লোন বা সারেন্ডার, এটা আচ্ছা যে কোনো সময়ের একটা ব্যাপার আছে, 3 মাস কিন্তু যেতে হবে, মিনিমাম 3 মাস, যে কোনো মানে যে কোনো বছর, যে কোনো বছর তোলা যাবে, এরকম 2 বছর নয়, 1 বছরও তোলা যাবে, 3 মাস যেতে হবে। আচ্ছা লোন বা সারেন্ডার সুবিধা, এটা 2 বছর পর, লিমিটেড প্রিমিয়াম মানে 5, 6, 7 হলে, আর সিঙ্গেল প্রিমিয়াম হলে 3 মাস পর। রিভাইভাল করা যাবে, গেস পিরিয়ড আছে 30 দিনের, অন্যান্য পরিবর্তন করা যাবে, ব্যাকডেটিং করা যাবে, সুইসাইড ক্লজ কার্যকরী, এবং ফ্রি লুক পিরিয়ড আছে। এবার চলুন আমরা বুঝবো যে জীবন অমৃত পলিসিটাকে আমরা বিক্রয় করতে কিভাবে পারি। আমি একদম শুরুতে বেশ কিছু কথা বলে দিয়েছি, কিন্তু এখনো বেশ কিছু কথা বাকি আছে, আর অবশ্যই জীবন লক্ষ্য পলিসি দেখানো বাকি আছে। বাই দা বাই, আজকের ট্রেনিং একটু দেরিতে শুরু হয়েছে, তাই অবশ্যই একটু দেরি পর্যন্ত চলবে, কিন্তু মাঝখানে আমি 2 থেকে 2.5 মিনিটের ছোট্ট বিরতি নেব,
এবং তারপরে আমি ফিরে আসছি। ততক্ষণ আপনাদেরকে আমি লক্ষ্যের পাওয়ার পয়েন্ট একবার বাই দ্য বাই বলে রাখি, আগামী পরশু আন্তর্জাতিক মহিলা দিবস বা নারী দিবস। এই নারী দিবস উপলক্ষে গতকাল একটি বিশেষ ক্লাস হয়েছিল, মহিলা বীমা, এবং খুবই সুন্দর ক্লাসটা হয়েছে। আপনারা যারা প্রফেশনাল ফাইন্যান্স অ্যাডভাইজারি কোর্সে যোগদান করেননি, তাদের জন্য বলবো আপনারা অবশ্যই প্রফেশনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি কোর্সে যোগদান করার চেষ্টা করুন। কারণ এই প্রফেশনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি, আপনি দেখতে পাচ্ছেন যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারিতে এই কোর্সে প্রথমত খুব ভালো ভালো ক্লাস হচ্ছে এবং বিভিন্ন কনসেপ্টের ওপর, মহিলা বীমার ওপর হলো, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ ওখানে কম্পারিজনের ক্লাস হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কম্পারিজন, অনেক ইলাবোরেটলি, এবং প্রতিটা অ্যাডভাইজারি সিস্টেমকে খুব সুন্দর করে শেখানো হবে। যেমন গতকাল ক্লাসের পরই আজ সকালে দুজন মহিলা লাইফের পলিসি করেছেন, আর একজন তার হাজব্যান্ডের পলিসি করছিলেন কিন্তু বড় প্রিমিয়াম বলে অ্যাডজাস্ট করাতে পারছিলেন না। তো তার ক্ষেত্রেও কিন্তু সুবিধা হতে পারে যে যদি মহিলা লাইফ পলিসি করাতে পারেন, কারণ মহিলা লাইফ পলিসি
এমন একটা গুরুত্বপূর্ণ পলিসি যেটা 50% গ্রাহক আমাদের ভারতবর্ষে আছে, মহিলা মানুষ রয়েছে। তাই আপনাকে বলবো যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি কোর্স শুধু মহিলা লাইফ পলিসির তো একদিন ক্লাস হয়েছে, কিন্তু এটা 3 মাস ধরে ক্লাস হবে। আপনারা অনেকেই জানেন 3 মান্থস, যার মাত্র একটি ক্লাস কিন্তু প্রফেশনাল ক্লাস একটি হয়েছে। তো যত দেরি করবেন তত আপনি ক্লাস মিস করবেন। 3 মাস মাত্র 3499 টাকা দিয়ে এই পেমেন্ট করে আপনাকে কোর্সটা নিতে হবে। তো যদি আপনি এই কোর্সটা করেন, অনেক কিছু শিখবেন, অনেক নতুন কনসেপশন, নতুন ধরনের বিষয়, এবং তার সাথে শিখবেন অ্যাডভাইজারি, হিউম্যান লাইফ ভ্যালু, সিএনএ। শুধু এগুলোতে এখানেও এমডিআরটি কোর্সে অবশ্যই শিখবেন, কিন্তু সেগুলোকে বারিকিসে ব্যবহার করা, অ্যাডভাইজারের মতো কথা বলা, অ্যাডভাইজারের মতো প্রেজেন্টেশন, এবং বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল, পার্সোনাল ফাইন্যান্সিয়াল এবং ওয়েলথ ম্যানেজমেন্টের যে সিস্টেমগুলো, এগুলো জানলে তবে আপনি আরো বেশি এগোতে পারবেন। এটা আমি প্রত্যেকের জন্য বললাম। এবার চলুন, আমি যেটা বলার জন্য জীবন লক্ষ্য খুলেছি, জীবন লক্ষ্যটা খুলে আমি জীবন লক্ষ্য থেকেই আপনাদেরকে অমৃতবাল এবং জীবন লক্ষ্য দুটো বিক্রয়ের জন্য কিভাবে ইমোশনাল করতে হয় কিছুটা আমি বলেছি, আবার কিছুটা এখানে বলবো। যদি আপনাদের অমৃতবাল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা কোনো মার্কেটে কোনো অবজেকশন আসছে এরকম থাকে, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখবেন 9735869416, এই নাম্বারে। আমি তার উত্তর আয়দার ওখানে লিখে দেব কিংবা অডিও করে দেব, অথবা খুব বড় প্রবলেম থাকলে আমি ফোনে কথা বলে নেব। এবার আমরা দেখলাম আচ্ছা, জীবন লক্ষ্যটাকে একটু অন্য দৃষ্টিতে দেখি আগে। বেনিফিটের দৃষ্টিতে দেখি আগে জীবন লক্ষ্যটাকে। তো চলুন, জীবন লক্ষ্য পলিসির সুবিধাগুলি কি কি। সন্তানের উচ্চশিক্ষার 100% লক্ষ্য পূরণ, সন্তানের বিবাহের খরচ এবং অন্যান্য লক্ষ্য পূরণ 100% নিরাপত্তা দিচ্ছে। কেন 100%? না, গ্রাহকের বর্তমানে এবং গ্রাহকের অবর্তমানে দুক্ষেত্রেই দেয়, তাই লক্ষ্য অচোখভাবে নির্ধারণ হবে। তো দেখুন, এছাড়া আমরা যদি দেখি যে 18 থেকে 20 বছর বয়সের মধ্যে, 18 থেকে 20 বছর বয়সের মধ্যে কোনো একজন ব্যক্তির পলিসি করানো হচ্ছে, মানে সরি, মানে 18 থেকে 20 বছর বয়সে কোনো একটা বাচ্চার এডুকেশন নিড। তো একটা এক্সাম্পল দেয়া যাক, যে ধরা গেল ডক্টর হবে, তাহলে তার কত খরচ হবে? ডক্টর হতে গেলে 1 কোটি থেকে 3 কোটি টাকা, ইঞ্জিনিয়ারিং হতে গেলে 30 থেকে 80 লাখ টাকা, এবং আদারে আদারে কত খরচ হবে সেটা আপনাকে হিসাব দেখে নিতে হবে নেটে গিয়ে। এবার হচ্ছে 16 বছর পর, অর্থাৎ বাচ্চার বয়স ধরুন 2 বছর, 2024 সালে বাচ্চার পলিসি করানো হলো। তো বাবার বয়স তখন 30, পরে পরে বাড়তে থাকছে বাচ্চার বয়স এবং বাবার বয়স। যখন বাচ্চার বয়স 17 থেকে 18-তে গিয়ে দাঁড়ালো, 2040 সালে বাবার বয়স 45, তখন তার ম্যাচুরিটি পাওয়া গেল। অর্থাৎ লাইফ কভারেজ তো বাড়ছে এবং ম্যাচুরিটি পাচ্ছে। কার লাইফ কভারেজ? জীবন লক্ষ্য কিন্তু বাবার। ধরে নেওয়া গেল যে 10 লাখ টাকার পলিসি নিয়েছে, পলিসি টার্ম নিয়েছে 16 বছর, তাহলে তাকে প্রিমিয়াম দিতে হচ্ছে 16 - 3, অর্থাৎ 13 বছর। জাস্ট এখানটা আরেকবার দেখাই, 16 - 3, 13 বছর প্রিমিয়াম দিচ্ছে প্রতি বছর 73,000 টাকা, এবং টোটাল 9,81,000 টাকা প্রিমিয়াম দিয়েছে। কিন্তু ম্যাচুরিটিতে সে প্রায় 17.5 লাখ টাকা পেল। এবার ধরা গেল তার
5 বছর পর, মানে পলিসি নেওয়ার 5 বছর পর তার বাবার মৃত্যু হয়ে গেল, সেক্ষেত্রে কি ঘটবে? যদি মৃত্যু হয়ে যায় তখন আমাদের এই পলিসিটা কিভাবে হেল্প করবে সেটা দেখা যাক। সেখানে আমরা আগে দেখলাম পলিসিটা মৃত্যু হয়নি, শুধু চললো চললো, এটা প্রথম দেখলাম। এখানে কি ছিল? এখানে 17,45,000 টাকা পেয়ে গেল। কি কি পেলো? সামেশ্বর বোনাস এবং ফাইনান্সিয়াল বোনাস। এবার দেখুন, এনার মৃত্যু হয়ে গেল। তো মৃত্যু হয়ে গেলে কি হবে? একটা অতুল সমুদ্রে পড়ে যাবে। তো এখানে সামেশ্বর 10 লাখ, পলিসি টার্মস একই। 5 বছর পর মৃত্যু হয়ে গেলে এবার প্রতি বছর 1 লাখ করে করে ফ্যামিলি পাবে। কত বছর পাবে? যত বছর টার্ম বাকি আছে, অর্থাৎ 11 বছর। যেহেতু 5 বছর মারা গেছে, 5 বছর পর 11 বছর পাবে। এবং পরবর্তী 16 ইয়ারে, অর্থাৎ এখন থেকে নিয়ে 16 বছর পরে দিয়ে কি পাবে? সে কিন্তু 10 লাখ টাকা সামেশিওর ছিল, পেল কত? 110% সামেশিওর পেল, মানে 11 লাখ টাকা। এখানে মনে রাখবেন, যদি তার বাবা বেঁচে থাকতেন তাহলে কিন্তু ম্যাচুরিটিতে গিয়ে এই 11 লাখ টাকা হতো না। বাবা বেঁচে থাকলে পুরো প্রিমিয়ামও দিতে হতো, পুরো প্রিমিয়াম দিতে হতো, এখানে প্রিমিয়ামটাও দিতে হচ্ছে না, এই অংশে প্রিমিয়ামটা কিন্তু দিতে হচ্ছে না। আর এখানে 11 লাখ টাকা পেত না, সে 10 লাখ পেত, 10 লাখ পেত। বাকি বোনাস এফএবি বাবা বেঁচে থাকলেও এটা পেত, আর মারা গেছে তাতেও পাবে। তাহলে আমরা কি দেখছি? এই টাকাটা পেত না। এবং এখানে যে প্রিমিয়াম দিতে হচ্ছিল, এখানে যে প্রিমিয়াম দিতে হচ্ছিল, সেই প্রিমিয়ামটা দিতে হলো না। অর্থাৎ তিনটে বেনিফিট, প্রিমিয়াম স্টপ হয়ে গেল, এই টাকাটা পেলো এবং 10% বেশি পেলো বাবার এবার এই জায়গাতে আরো টাকা পেতে পারে, যদি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় তাহলে পাবে। আবার যদি টার্ম রাইডার থাকে তাহলে পাবে। 10 লাখে অ্যাক্সিডেন্ট মৃত্যু হলে 10 লাখ পেত, যদি 10 লাখ দেওয়া থাকতো। টার্ম রাইডার 10 লাখ দিতে হলে আরো 10 লাখ পেত, 20 লাখ টাকা। এবার কেমন পলিসি জীবন লক্ষ্য, এটা জাস্ট দেখার জন্য দেখে নিন দ্রুত। দেখুন প্রধান বৈশিষ্ট্য কি কি। এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আপনার পলিসির মেয়াদ 13 বছর থেকে 25 বছরের মধ্যে নেওয়া যায়। আমরা যেমন অমৃতবালে দেখলাম 5, 6, 7, এর 13 থেকে 25 বছর পর্যন্ত 5, 6, 7টা প্রিমিয়াম পেইং টার্ম। এর 13 বছর পলিসির টার্ম হতে হবে, আর ওখানে দেখলাম 10 বছর পলিসির টার্ম হতে হবে মিনিমাম। আর 13 বছর থেকে 15, 25 বছর। এছাড়া ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি এই ধরনের দেওয়া যাবে। ওকে, প্রিমিয়ামটা, সরি। তাহলে পলিসি গ্রহণের সময় 18 বছর বয়স হতে হবে। কার? এটা যেহেতু বাচ্চার লাইফের নয়, বাবার। সবচেয়ে বয়স্ক 50 বছরের বাবা নিতে পারবে। এবার সর্বোচ্চ 65 বছর হওয়ার আগেই যেন পলিসিটা ম্যাচিওর হয়ে যায়। আর প্রিমিয়াম পেইং টার্মটা, সরি দ্রুত চলে যাচ্ছে, প্রিমিয়াম পেইং টার্মটা সবসময় পলিসি টার্মের থেকে 3 বছর কম হবে, অর্থাৎ শেষ 3 বছর প্রিমিয়াম দিতে হবে না। এতে কি কি রাইডার আছে? অ্যাক্সিডেন্ট রাইডার, ডিসঅর্ডার রাইডার, টার্ম রাইডার। টার্ম রাইডারটা এই পলিসিতে নেওয়া খুবই জরুরি। ওকে, এরপর আমরা দেখব যে স্বাভাবিক মৃত্যু হলে কি হবে। দেখুন স্বাভাবিক মৃত্যু হলে মূল বীমা রাশির 10%, এটা যদি মৃত্যু হয়ে যায়, যেটা আমি একটু আগে দেখালাম, এটার জন্য আর খুব একটা দেখাবার দরকার নেই। মানে 10% করে প্রতি বছর রিটার্ন পাবে, এবং তার সাথে আর কি পাবে? না প্রিমিয়াম ওয়েভ হয়ে যাবে। আর কি পাবে? লাস্টে 110% সামেশন প্লাস বোনাস ইত্যাদি পাবে। স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে টার্ম রাইডার থাকলে কি পাবে? টার্ম রাইডারের বেনিফিট পাবে, অর্থাৎ টার্ম রাইডার স্বামী সুখ পাবে। হয়ে গেল। ম্যাচুরিটিতে কি পাবে? যদি বাবা বেঁচে থাকে তাহলে ম্যাচুরিটিতে পাবে সামেশন প্লাস বোনাস এবং এফএবি। বাবা মারা গেলে কি পাবে আগেই দেখিয়ে নিয়েছে। এগুলো জাস্ট এক্সাম্পল, আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি কি ম্যাচুরিটির এক্সাম্পল বা ইত্যাদি। তো চলুন আমরা এটা দেখলাম। এবার আমি যে স্লাইডটা আপনাদের কয়েকবার দেখালাম, জীবন লক্ষ্য, এই স্লাইডটা, এটাতে আমি কি বলতে চাইছিলাম আপনাদের বলি। এটা আমি চালু করব না।
ফুল স্ক্রিন মোডে দিচ্ছি। দেখুন, গ্রাহককে যে ব্যাপারে ইমোশনাল করতে হবে সেটা হচ্ছে সন্তানের বিষয়। আপনি গ্রাহককে জিজ্ঞেস করুন যে স্যার, আপনি কি আপনার সন্তানের জীবনের স্বপ্ন পূরণের জন্য পরিকল্পনা ইতিমধ্যে করেছেন? যদি করে থাকেন তাহলে স্বপ্ন পূরণের জন্য আপনি এখন কতটা প্রস্তুত? মানে আজকের ডেটে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কতটা পূরণের ব্যবস্থা করেছেন, ধরা গেল আগামী দিনে আপনার ছেলের এডুকেশনের জন্য ধরে নিন কথা প্রসঙ্গে 50 লাখ টাকা লাগবে, সবচেয়ে কম যদি এটা ধরা হয়। তো আজকে আপনার যে স্কিমগুলো চলছে যেটা বাচ্চার জন্য যদি স্পেশালি নিয়ে থাকেন, সে স্কিমটা থেকে আপনি কত টাকা পাবেন যখন এডুকেশনের দরকার হবে? এইটা হলো প্রস্তুতি। আবার যদি স্যার আপনি মনে করেন যে আপনি একটা এলআইসি নিয়েছেন, সেটা দিয়ে ছেলে মেয়ের এডুকেশন হয়ে যাবে, তাহলে কিন্তু আপনাকে ভাবতে হবে পলিসিটা কেন নিয়েছিলেন। পলিসিটা যদি আপনি এডুকেশনের জন্য না নিয়ে থাকেন, যদি পলিসিটা আপনি আপনার রিটায়ারমেন্টের জন্য নিয়ে থাকেন বা অন্য কোনো কারণে, তাহলে হতে পারে যে ঠিক ম্যাচুরিটিটা সেই ডেটে পড়বে না যে ডেটে আপনার বাচ্চার এডুকেশন দরকার হবে। তাই বাচ্চার এডুকেশনের জন্য বিশেষভাবে তৈরি নির্দিষ্ট টার্ম নেওয়া দরকার, এটা তাকে বলুন। এছাড়া স্যার আমাদের জীবনের প্রচুর মানে অনেকগুলো প্রয়োজনীয়তা থাকে, আমরা বিভিন্ন প্রয়োজনীয়তার জন্য বিভিন্ন পলিসি নিই। তো আপনার যেটা নির্দিষ্ট প্রয়োজনীয়তা, বাচ্চার এডুকেশন বা বিবাহ, তার জন্য কি কোনো নির্দিষ্ট প্ল্যান নিয়েছেন? এটাও গ্রাহককে প্রশ্ন করুন। এছাড়া স্যার আরেকটা জিনিস, আপনি যে প্ল্যান নিয়েছেন সেই প্ল্যানে ধরুন ঈশ্বর না করুন কিন্তু গ্রাহক যদি মারা যায়, তাহলে টাকাটা কখন পাওয়া যাচ্ছে? যদি বলে আমি মারা গেলে তখনই পাওয়া যাচ্ছে, তাহলে জানতে হবে স্যার এটা আপনার ছেলে মেয়ের এডুকেশনকে সুনিশ্চিত করতে পারবে না। কেন? এডুকেশনকে সুনিশ্চিত করতে গেলে পলিসির টাকাটা কখন পেতে হবে? যখন তার এডুকেশন দরকার। কিন্তু বেশিরভাগ পলিসিতে টাকাটা পাওয়া যাবে আগেই, কারণ বাবা মারা গেলেই। কিন্তু এই পলিসিতে টাকাটা পাওয়া যাবে বাবা মারা যাক বা বাবা বা মা যার নামে করা হচ্ছে মারা গেলে সঙ্গে সঙ্গে কিন্তু পাওয়া যাবে। কখন পাওয়া যাবে? না, তখন পাওয়া যাবে যখন দরকার, অর্থাৎ ম্যাচুরিটি। তাহলে তখন কি হবে? তখন তিনটে ফেসিলিটি হবে স্যার। একটা হচ্ছে প্রিমিয়াম ওয়েভার হয়ে যাবে। আরেকটা হচ্ছে রেগুলার ইনকাম পাওয়া যাবে ফ্যামিলিতে, সাথে করে সংসার চলে। আরেকটা হচ্ছে, কারণ এটাও খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে মৃত্যুর পর তিনটে জিনিস দরকার হয়: এককালীন টাকা দরকার হয়, সংসার চালাবার জন্য রেগুলার ইনকাম দরকার হয়, আর স্বপ্ন পূরণের জন্য ফান্ড দরকার হয়। তাহলে এককালীন টাকা কোথা থেকে পাচ্ছি? যদি আমার অ্যাক্সিডেন্টে ডেথ হয়ে যায় তাহলে পাচ্ছি, নয় টার্ম রাইডার থাকলে সেখান থেকে পাচ্ছি। টার্ম রাইডার আছে, অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, তাহলে ডবল পাবে, মানে 10 লাখের সময় সেটা ওই সময় 20 লাখ পেয়ে যাবে। এবার প্রতি বছর 1 লাখ করে পাবে 10 লাখের সময় ওঠে। অর্থাৎ এককালীন টাকাও পেলো, আবার রেগুলার ইনকাম পেলো, আবার লাস্ট ম্যাচুরিটিতে গিয়ে যখন তার বাচ্চার বয়স ঠিক টাইমে এসে গেল, তখন সে 10 লাখের পলিসিতে 11 লাখ পেলো, প্লাস বোনাস টোনাস নিয়ে অনেকগুলো টাকাই পেলো। এই জায়গাটা প্রশ্নের মাধ্যমে তৈরি করুন। এরপর তাকে নিড ক্রিয়েট করার জন্য আপনি বলুন, স্যার শিক্ষার খরচ তো দিন দিন বাড়ছে, আপনি আপনার সন্তানকে দেশে বা বিদেশে সেরা কলেজে পড়াশোনা করানোর জন্য স্বপ্ন যদি দেখেন, তাহলে তার প্রস্তুতি এখনই নিন। আর কারণ এটাকে বাস্তবে পরিণত একমাত্র আপনিই করতে পারবেন। এবার স্যার এর কারণ, যে আজ থেকে 15-20 বছর পর তার উচ্চশিক্ষার জন্য যে তহবিল তৈরি করতে হবে, তার পরিকল্পনা যদি আজ না করেন, তাহলে তাকে আপনি কিন্তু বড় মাপের ফান্ড দিতে পারবেন না। কারণ বড় মাপের যে ফান্ড দরকার হবে 1996, এটা কিন্তু শুধু এই পলিসির জন্য না, এই যে আইডিয়াগুলো এখন দেখাচ্ছে ইমোশনটা, এটা কিন্তু আপনার অমৃত বালেও ব্যবহার করতে পারবেন একইভাবে, জীবন লাভেও ব্যবহার করতে পারবেন অমৃত বালে। কিন্তু জীবন লাভে খালি প্রথম স্লাইডটা যেটা দেখালাম ওইটা স্পেশাল জীবন লাভের জন্য। 1996 এমবিএ পড়তে 4 লাখ খরচ হতো, সেখানে 2024 এমবিএ পড়তে গিয়ে কত দরকার হচ্ছে? না, 1,16,00,000, 1,16,00,000 দরকার হচ্ছে। এমবিবিএস 1996 যেখানে 10 লাখ টাকা দরকার হতো, এখন সেটা 2.5 কোটি, মানে 2040 সালে গিয়ে 2.5 কোটি দাঁড়াবে। একইভাবে আপনার ছেলে মেয়ের 18 থেকে 20 বছর যখন বয়স হবে, তখন জীবন লক্ষ্য পলিসি হেল্প করতে পারবে, ঠিক একইভাবে জীবন অমৃত পলিসিও হেল্প করতে পারবে। এবার চলে আসুন যে ম্যারেজ, ম্যারেজ কন্যাদান হিসাবে আমরা পলিসিটাকে বিক্রয় করতে পারবো। কারণ একটা ছেলে বা মেয়ের বিবাহের জন্য কি খরচ হয়, এটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটু দেখাচ্ছি, দেখুন। এটা যে ভেন্যু, ডেকোরেশন, ক্যাটারিং, ব্রাইডাল বা গ্রুমের অ্যাটায়ারের জন্য,
ওয়েডিং ইনভাইটেশন, ফটোগ্রাফি, অ্যাকোমোডেশন সব মিলিয়ে 3 থেকে 5 লাখ টাকা এখন দরকার হচ্ছে, 20 বছর পর এটা 10 লাখ থেকে 50 লাখ টাকা দরকার। এটা আপনাকে তাহলে জীবন লক্ষ্য পলিসি সন্তানের স্বপ্ন পূরণের জন্য বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী জীবন বীমা পরিকল্পনা। এটা কাস্টমারকে বলুন, তার সঙ্গে বলুন, স্যার আপনি কি আপনার সন্তানের জীবনের লক্ষ্য জীবন লক্ষ্য দ্বারা সুরক্ষিত করেছেন? বাই দা বাই বলি আপনাদের প্রত্যেককে, আবারও বলে করে দিচ্ছি, আমাদের নেক্সট মঙ্গলবার আবার ক্লাস হবে, মঙ্গল অথবা বৃহস্পতিবার চেঞ্জ হয়ে যেতে পারে, ক্লাস হবে, সেটা হচ্ছে যে পার্সোনাল ফাইন্যান্সের অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি কোর্স। যারা কিন্তু এটা জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করুন, এর থেকে ভালো কোর্স আপনি হয়তো আর দুটো পাবেন না। অত্যন্ত ভালো, বাংলা এত সুন্দর, এটা 2020 সালে হয়েছিল, তারপরে কিন্তু আবার এখন হচ্ছে, কিন্তু মাত্র 3 মাসের কোর্স, মাত্র 3499 টাকা, খুবই সস্তা। একটা ট্রেনিং যখন 399 লাগে, তখন 3 মাসে 12খানা, প্রায় 10খানা ট্রেনিং পাবেন, সেটা 3499 মানে ওর থেকেও সস্তা। তো দেখুন, এছাড়া ভিডিও রেকর্ডিং পাবেন। আর বাই দ্য বাই আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যদি লিফলেট, কালার লিফলেট তৈরি করাতে চান, যেমন আমি একটু আগে দেখালাম বা ইত্যাদি, তাহলে কিন্তু কলকাতায় কিছু এজেন্ট বন্ধু আমাকে অর্ডার দিয়েছিলেন। আমাদের যে প্রেস, আমার প্রেস না, প্রেস যে প্রেস থেকে আমি করাই, সেখানে ওরা ছাপতে চাইছিল না অল্প বলে, কিন্তু 3-4টে এজেন্টের একসাথে ছাপানো হচ্ছে বলে অনেকটা ওরা ছাপতে চেয়েছে, এবং মোটামুটি A4 সাইজের কালার পেজ অনেকটাই সস্তায় পাবেন। গ্লসি করাতে পারেন, বা যদি আপনারা মার্চ মাসের লিভলেট ছড়াতে চান, তাহলে আপনি বাইরে থেকেও করে নিতে পারেন, কিন্তু আমার সাথে যোগাযোগ করলে একটু সস্তায় পেতে পারেন, আমার সাথে যোগাযোগ করবেন। এখনো ছাপছে কলকাতায়, আর 2-1 দিন পরে ছাপাটা বন্ধ করে দেবে, কয়েকজন অর্ডার দিয়েছে বলে। দেখুন, কলেজে পড়ার সময় আনুমানিক খরচ কত করবেন, এটার হিসেবের জন্য 4টে গাউন্ড আছে। বাচ্চার বয়স হিসাব করতে হবে, কত বছর হাতে আছে দেখতে হবে, বর্তমান মূল্য কত আর ভবিষ্যৎ মূল্য কত, মুদ্রাস্ফীতি কত, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তো দেখুন, আজকে জীবন লক্ষ্য পলিসি কিভাবে হেল্প করে সেটা তো দেখলেন, কিন্তু একজন বিশেষজ্ঞ উপদেষ্টার সঙ্গে পরামর্শ না নিলে আপনি হিসেব করতে পারবেন না আপনার সন্তানের স্বপ্ন পূরণের জন্য কত টাকা দরকার, মার্কেট কি চলছে, কিভাবে ওই লক্ষ্যে পূরণ করবেন। তাই একজন বিশেষজ্ঞ উপদেষ্টার সঙ্গে পরামর্শ করুন, এবং কাহককে বলছেন, এবং প্রয়োজনীয় ফান্ডের তহবিলের হিসেব জেনে নিন, আর জেনে নিন, কম্পেয়ার করে দেখে নিন যে আর কোথায় কোন স্কিম আছে, সেগুলো বোঝার জন্য নিরাপত্তা সহ তহবিল তৈরি করতে গেলে LIC, এবং বিশেষজ্ঞের পরামর্শ নিতে গেলে আমার সাথে যোগাযোগ করুন নিঃশর্তে। আপনি দেখতে পাবেন, বলবেন যে সুকন্যা সমৃদ্ধির থেকে, বাই দা বাই আজকে আমার ক্লাস এখানেই শেষ হবে, কিন্তু সুকন্যা সমৃদ্ধি ভার্সেস LIC এই সমস্ত বিষয়গুলো জানতে চাইলে আপনাকে শুধু ওই সুকন্যা সমৃদ্ধি না, NPS, PPF, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট, গোল্ড, ব্যাংক, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানির বিভিন্ন পলিসি, এই সবগুলোর কম্পারিজন, এবং নিজেকে একজন গুড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারে পরিণত, কারণ আজকের যুগে এজেন্টের ভ্যালু সেলসম্যানের মতো, কিন্তু একজন অ্যাডভাইজারের ভ্যালু কনসালট্যান্ট বা ডাক্তারের মতো। তাই আপনি ঠিক করুন যে আপনি সেলসম্যান হয়েই ভালো ব্যবসা করতে চাইছেন, নাকি নিজেকে একজন কনসালট্যান্ট বা ডাক্তারের মতো করার সাথে সাথে ভালো ব্যবসা করতে চাইছেন। যখন আপনি সেলসম্যান বা এজেন্টকে সেলসম্যানই ভাবে এজেন্টের মতো করে কাজ করছেন, তখন আপনার পরিশ্রম বেশি হচ্ছে, কাজ কম হচ্ছে, আবার যে পলিসিগুলো হচ্ছে তার প্রিমিয়াম কম হচ্ছে। কিন্তু যখন আপনি কনসালট্যান্টের মতো হবেন, তখন আপনি অল্প পরিশ্রমে বেশি ইনকাম করতে পারবেন, বা অল্প কাজ করেও প্রিমিয়াম বেশি আসবে, আপনার প্রতি মানুষের আস্থা বেড়ে যাবে, আপনার সোশ্যাল মিডিয়াতেও আপনি জনপ্রিয়তা পাবেন, সমাজে আপনি জনপ্রিয়তা পাবেন, আপনার কাছে মানুষ অ্যাডভাইস নেওয়ার জন্য আসবে। আর বর্তমানে আপনাকে দেখলে সরে যায়, কেন? আপনি সেলিং করতে যাচ্ছেন, আর তখন আপনার থেকে আইডিয়া নেওয়ার জন্য। এটা ডিপেন্ড করছে আপনি আপনি এই একটা কোর্স এত সস্তায় হচ্ছে, আপনি এটা পরবর্তী সময় যখন পাবেন না, তখন কিন্তু আপনার আফসোস লাগবে। আপনি যদি ভাবেন আমার টাইম নেই স্যার মার্চ মাসে, তো মার্চ মাসে টাইম নেই, ভিডিওগুলো শুনুন, মার্চ মাসে ঢুকতে না পারেন তো ভিডিওগুলো শুনুন, তার জন্য কোর্সটা নিয়ে নিন, কোর্সটা পেমেন্ট করে দিন, এপ্রিল মে ওই 2 মাস তো চলবে, এই কোর্স তো এখানেই শেষ হচ্ছে না, কিন্তু মার্চ মাসে যে 4টে ক্লাস সেটাও খুব ভাইটাল। যেমন কালকে মহিলা বিমার হলো, এরপরের দিন মিউচুয়াল ফান্ডের কম্পারিজন হবে, এরকম ভাবে মার্চ মাসের ক্লাসগুলো আপনার জন্য উপযুক্ত, মার্চ মাসেও কাজে লাগবে, আর তার সঙ্গে এগুলো আপনার ভবিষ্যতেও কাজে লাগবে, ভিডিও রেকর্ডিং পাবেন, ক্লাস নোটস পাবেন। সো আমার মনে হয় যে আপনাদের আপনাদের ওই কোর্সটা নেওয়া দরকার। আর ওই কোর্সের নেক্সট ক্লাস সম্ভবত
পরের মঙ্গলবার হবে, সেখানে কম্পারিজন হবে। তো আশা রাখি আজকের ক্লাস ভালো লেগেছে। জাস্ট একদম শেষে কয়েকটা কথা বলে দিয়ে শেষ করব। আর একটা সংবাদ দেওয়ার ছিল, সেটা হচ্ছে শান্তিনিকেতনে আর্লি বার্ড ট্রেনিং 17, 18, 19 তারিখে আছে। অনেকে ইতিমধ্যে বুকিং করতে শুরু করে দিয়েছেন। শান্তিনিকেতনে যারা আসতে চান তারা এখন কমপক্ষে 1000 টাকা দিয়ে বুকিং করুন। এখনকার সবচেয়ে লোয়েস্ট রেট পেতে পারেন। কত লোয়েস্ট হবে আমার সঙ্গে কথা বলে নিন, আমি বলে দেবো কত লোয়েস্ট, কিন্তু এখনই মাত্র বুক করলে তবেই লোয়েস্ট পাবেন। ভবিষ্যতে আরো প্রায় 1500 টাকা আপনার বেড়ে যাবে কমপক্ষে। ভবিষ্যতে মানে বেশি দিন না, আর 2-3 দিনের মধ্যে ওটা দুদিনের মধ্যেই বেড়ে যাবে। তো আপনাকে খেয়াল করতে হবে, কারণ 2 দিন মানে 8 তারিখ পর্যন্ত আমার ছাড়টা চলবে হাইয়েস্ট। তো এটা করে নিন। হ্যাঁ, এবার অন্য কথা, যেটা আমাদের আজকে ট্রেনিং এর কথা লাস্ট বলবো। আপনাকে প্রথমেই বলেছিলাম, সেটা 50 জন ব্যক্তির নামের তালিকা করুন যাদের বাচ্চা আছে। সেই বাচ্চার স্বপ্নগুলো কিভাবে পূরণ করা যায় আপনি বাড়িতে একটু ভেবে যান। তারপর তাকে সেই নিয়ে প্রশ্ন করুন, অ্যাপ্রোচ করুন। আর অ্যাপ্রোচের পর কি করবেন, তাকে আরেকটু ইমোশনাল করুন, তাকে অ্যামাউন্টটা দেখান, ক্যাপিটাল নিড অ্যানালিসিস করে দেখান। তার সঙ্গে এটাও দেখান যে অন্যান্য যে কোনো স্কিমের সাথে এই স্কিমটা গুলিয়ে ফেললে আপনি এটা আলাদা করে করতে হবে। আপনার উপর নির্ভর করছে আপনার ছেলে মেয়ের স্বপ্ন এবং তাদের ভবিষ্যৎ। তাই আপনার ত্যাগ স্বীকার, বৌদির ত্যাগ স্বীকার এবং দুজনে মিলে একটা সঞ্চয় প্রকল্পের দ্বারা আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করতে পারবেন। ছেলে মেয়েরা মেধার দ্বারা প্রস্তুত হয়, আর বাবা মা ফান্ডের দ্বারা প্রস্তুত হয়। তাই আপনি ফান্ড তৈরি করুন স্যার বা ম্যাডাম, এগুলো বলুন। পাশাপাশি লাস্ট যখন ক্লোজ করবেন, যদি বলেন আমি সব শুনে নেওয়ার পরও যদি বলে যে না, আমি ভেবে দেখছি ভাই, তখন বলবেন স্যার অন্য যে কোনো বিষয় হলে ভাবতেন তো ঠিক ছিল, কিন্তু ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবার কোনো দরকার নেই। আর সন্দেহ যদি আপনার হয় এলআইসির প্রতি বা এলআইসির পলিসির ওপর, তাহলে 15 দিন আপনি টাইম পাবেন এটাকে বন্ধ করে দেওয়ার, কুলিং অফ। বাট এলআইসির ওপর, যার ওপর 31 কোটি মানুষ ভরসা রেখেছে, আর এলআইসির যে পলিসি আপনাকে দেখাচ্ছি সারা ভারতবর্ষের সব জায়গায় একই প্রিমিয়াম, একই রেট, একই রিটার্ন, একই বয়স হলে। তাই স্যার ভরসা তো অবশ্যই করতে পারেন, ভরসা করুন, কিন্তু আপনার ভরসা প্রথম করতে হবে নিজের ওপর, যে আমি আমার ছেলের ভবিষ্যৎ তৈরি করতে পারি। দিনে মাত্র 100-150 টাকা খরচ করে বা বিনিয়োগ করে আপনি এই পলিসিগুলো করতে পারবেন। আর যদি এখন না করেন, যত বয়স বাড়বে তত বেশি প্রিমিয়াম পড়বে। এখন না করেন, হয়তো মার্চের পর কোনো কারণে জীবন লক্ষ্য পলিসি থাকলোই না, হয়তো কোনো সময় নতুন পলিসি যেগুলো আসবে সেগুলোতে হয়তো আরো কম বেনিফিট থাকবে। তাই আপনাকে বলবো মার্চের মধ্যে অবশ্যই করে নিন। এগুলো বললেই আশা রাখি আপনাদের পলিসি বিক্রি হয়ে যাবে। তো আজকের ক্লাস কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। আর এটা জানানোর জন্য আজকে কিছু না, আনমিউট করে দিচ্ছি আমি প্রত্যেককে, মাইক্রোফোন খুলে দিচ্ছি। শুধু তাই না, আমরা শপথ নেব মার্চ মাসে আমরা এমডিআরটির কাজ করব। তাই আমরা 3বার এমডিআরটির কথা উল্লেখ করব, তারপরে আমরা এলআইসি জিন্দাবাদ এবং জয় হিন্দ বলে শেষ করব। তো চলুন, আজকের ট্রেনিং ক্লাস চাইল্ড ইন্স্যুরেন্সকে আলাদা নজরে দেখা, চাইল্ড ইন্স্যুরেন্সকে অন্যভাবে প্রেজেন্ট করা আপনাদের কেমন লেগেছে? দারুণ স্যার। ধন্যবাদ। আর আজকের ক্লাসটা এই জন্য করলাম যাতে করে আপনারা 50টা চাইল্ড ইন্স্যুরেন্স পলিসির জন্য মিট করতে পারেন। যদি একান্ত 50 না পারেন, 30টা মিট করুন, দেখবেন দারুণ কাজ হবে। কমপক্ষে 30-40% রেজাল্ট চলে আসবে, কারণ চাইল্ড ইন্স্যুরেন্স 40 পর্যন্ত রেজাল্ট আসে। বাই দা বাই, আমরা আবার গলা মিলিয়ে বলবো, আমি হবই এমডিআরটি, আমি হবই এমডিআরটি, আমি হবই এমডিআরটি, আমি হবই এমডিআরটি, আমি হবই এমডিআরটি। আমি হবই এমডিআরটি। এলআইসি জিন্দাবাদ, এলআইসি জিন্দাবাদ। জয় হিন্দ, শুভরাত্রি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। স্যার আপনিও ভালো থাকুন।